স্বামী আনভিরের সাথে অন্য মেয়ের ঘনিষ্ঠ অবস্থায় ছবি দেখে থমকে গেল মৃধা। আঙুল থেমে গেল ফোনের স্ক্রিনের ওপর। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। সেখানে জলজল করছে দুজনের ঘনিষ্ঠ ছবি। আরো কিছু সময় স্ক্রল করে অন্য আরেকটা ছবি পেল মৃধা। আনভির মেয়েটার কোমরে হাত দিয়ে আছে, দুজনের মুখেই হাসি। মৃধা যেন নড়াচড়া করতে ভুলে গেল। সে অবস্থায় বসে রইল দীর্ঘ সময়। চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছে। একসময় হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। লাগাতার ফোনের শব্দে মৃধার ধ্যান ভাঙল। বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটার দিকে তাকালো সে। কাঙ্ক্ষিত নাম দেখে দ্রুত ফোনটা হাতে তুলে নিল। মৃধা। অপর পাশ থেকে কোমল কণ্ঠে শুনে মৃধার চোখে আটকে থাকা জল গড়িয়ে পড়তে লাগলো। আপু, ধরা গলায় বলল সে। ছবিগুলো দেখেছিস? গম্ভীর তবে কোমলতা রেখেই বলল মৈথি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল মৃধা। ভেঙে পড়িস না, তুই তো কোনো ভুল করিসনি। নিজেকে শক্ত রাখ। আনভির কি বলে শোন, যদিও সত্যি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে, ওর জীবন আমি জাহান্নাম করে দেব। আনভির কখনোই এরকম করবে না আপু। সে আমাকে খুব ভালোবাসে। তুমি তো জানো আমার জন্য সে কতটা পাগলামি করেছে। হয়তো কেউ ওর নামে মিথ্যা কথা ছড়াচ্ছে, ক্যান্ডেল তৈরি করেছে। নিজেকেই যেন বুঝ দিল মৃধা। মৈথি যেন বোনের অবস্থা বুঝলো, হতাশ স্বরে বলল। তুই যা বিশ্বাস করিস, ও কি সাফাই গায়ে দেখ, আমি খোঁজ নিয়ে দেখছি। আমি কাল আসবো তোর সাথে দেখা করতে। লাগবে না আপু, আমি ঠিক আছি। বোনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল মৃধা। বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে হরেক রকম মেকআপ সামগ্রী, সব মৃধার নিজস্ব ব্র্যান্ডের। আয়নায় নিজেকে একবার দেখে সে। অজান্তেই ছবিতে থাকা মেয়েটার সাথে নিজেকে তুলনা করতে লাগলো। আমার মধ্যে কি কমতি আছে আনভির? আমাকে কি এখন তোমার আর ভালো লাগে না? বিড়বিড় করে বলল মৃধা। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে অবিরত। মৃধা, মৃধা। আচমকা শোনা গেল আনভিরের কণ্ঠস্বর। তার পায়ের ধূপধাপ শব্দ মৃধা এখান থেকে শুনতে পাচ্ছে। অন্যদিন হলে মৃধা সকল কাজ ফেলে এই ডাকে সাড়া দিতে ছুটে যেত, কিন্তু এখন সে কণ্ঠ শুনেও যেন নিজের জায়গা থেকে নড়তে পারছে না। তাকে যেতে হলো না, আনভিরের রুমে এলো। মৃধা। তাকে আয়নার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আনভির যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, তবে পর মুহূর্তেই এগিয়ে এসেছে মৃধাকে নিজেদের দিকে ঘুরিয়ে নিল। তার চোখে মুখের অবস্থা দেখে তার বুঝতে সময় লাগলো না, মৃধা দেখেছে সব। মৃধা, বিশ্বাস করো, ছবিগুলো মিথ্যা। ওই মেয়ের সাথে আমার সত্যিই কিছু নেই। আমার রেপুটেশন খারাপ করার জন্য কেউ স্ক্যান্ডাল তৈরি করেছে। তুমি তো জানো পরের মাসে আমার নতুন মুভি রিলিজ হবে। আমার সাফল্যতা দেখে অনেকেই হিংসা করে, তাই আমার নাম খারাপ করার জন্য এগুলো করছে। মৃধার দৃষ্টি তখন আনভিরের ঘাড়ে। তোমার নাম খারাপ করার জন্যই তাহলে কেউ তোমার শার্টের কলারে লিপস্টিক লাগিয়ে দিয়েছে? বলে সরাসরি তার চোখের দিকে তাকালো মৃধা। আনভির যেন ভরকে গেল। মৃধাকে ছেড়ে আয়নায় নিজেকে দেখলো। বিচলিত দৃষ্টি তার। সে দ্রুত মৃধার বাহুজোড়া আঁকড়ে ধরল। মৃধা, আমার কথাটা শোনো। তুমি তো জানোই মুভি রিলিজের আগে কত পার্টি থাকে। সেখানে তো অনেক মানুষই থাকে। ধাক্কা ধাক্কিতে এক মেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। তার থেকে হয়তো দাগটা লেগেছে, বা এটাও তাদের কোনো রকম প্ল্যান। মৃধাকে আনভির নিজের সাথে জড়িয়ে নিল। আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই মৃধা। তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি আমি। তুমি না থাকলে আমি যে অচল। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি। সবাই আমার অল্প সময়ে সাফল্যতাকে হিংসা করে, তাই তো আমার ক্যারিয়ারে দাগ লাগতে চাইছে। আমার জীবনে তুমি ছাড়া সত্যি অন্য কেউ নেই। মৃধা শুধু শুনে গেল আনভিরের কথা। বিশ্বাস করবে কিনা সে বুঝতে পারছে না। আনভিরের শরীর থেকে অচেনা একটা পারফিউমের গন্ধ তার নাকে বাড়ি খাচ্ছে। অবিশ্বাস করতে চেয়েও সে পারছে না, কারণ সত্যি হলেও অল্প সময়ে রঙিন জগতে আনভির অনেকটাই সাফল্য লাভ করেছে। আর তার সাফল্যের পেছনে তার থেকেও বেশি হাত আছে মৃধার। মৃধা এবং তার বোন মৈথি দুজনেই নিজেদের ক্যারিয়ারে সফল। বড়লোক পরিবারের মেয়ে হয়েও নিজেদের ক্যারিয়ার তৈরি করে
করেছে দুজনে। মৃধার নিজস্ব মেকআপ ব্র্যান্ড আছে যা বর্তমানে দেশে বিদেশে অনেক বিখ্যাত। অন্যদিকে মৈথির নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড আছে। তার কোম্পানিও দেশে বিদেশে বিখ্যাত ডিজাইনারদের সাথে কাজ করছে, বিভিন্ন ফ্যাশন শো অর্গানাইজ করছে। আনভীরের ইচ্ছে ছিল সে এই রঙিন জগতে পা রাখবে। তার ইচ্ছে পূরণ করতে মৃধা যা প্রয়োজন সব করেছে। তার প্রায় মুভি, সিরিজ, মিউজিক ভিডিওতে মৃধাই স্পন্সর করেছে এবং করছে। শুরুর দিকে মৃধার জন্য মৈথিকেও স্পন্সর করতে হতো। তার বিভিন্ন নামকরা শোতে আনভীরকে মেন মডেল হিসেবেও রেখেছে বোনের কথায়। অনিচ্ছা সত্ত্বেও মৈথি তাতে রাজি হতো, তবে পরবর্তীতে মৃধা বোনকে আর জোর করেনি। এখন সে নিজেই স্পন্সর করে, বিভিন্ন স্পন্সরদের সাথে প্রডিউসার সাথে যোগাযোগ করিয়ে দেয়। মৃধা এবং তার কোম্পানি ব্যতীত আনভীর অল্প সময়ে বিনা পরিশ্রমে এই জায়গায় কখনোই পৌঁছতে পারত না। সেই হিসেবে মৃধা ভাবল সে ব্যতীত আনভীর কিছুই না। আনভীর কখনোই তাকে ধোকা দেবে না। নিজের থেকে মৃধাকে ছাড়িয়ে নিল আনভীর। তুমি কি আমাকে বিশ্বাস করছো না মৃধা? তোমার আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই? তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তবে এ জীবন রেখে কি লাভ? আমি আর থাকবো না, বাঁচবো না আমি। বলে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল সে। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে চলে এলো। মৃধার হুঁশ হতেই সে ছুট লাগালো রান্নাঘরে। ততক্ষণে আনভীর হাতে ছুরি নিয়ে ফেলেছে। মৃধা এসেছে তা কেড়ে নিল। পাগল হয়ে গিয়েছো তুমি? কত কষ্টে আগের দাগটা গিয়েছে, তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কে বিশ্বাস করবে আমাকে? পুরো পৃথিবী আমাকে অবিশ্বাস করুক, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি বিশ্বাস না করলে এই জীবন রেখে কি লাভ? বলে হু হু করে কেঁদে উঠল সে। মৃধা তাকে নিজের সাথে জড়িয়ে নিল। শান্ত হও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এরকম কখনোই করবে না, আমাকে কখনোই ধোকা দিবে না। স্বামী আনভীরের সাথে অন্যমের ঘনিষ্ঠ অবস্থায় ছবি দেখে থমকে গেল মৃধা। আঙুল থেমে গেল ফোনের স্ক্রিনের ওপর। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। সেখানে জল করছে দুজনের ঘনিষ্ঠ ছবি। আরো কিছু সময় স্ক্রল করে অন্য আরেকটা ছবি পেল মৃধা। আনভীর মেয়েটার কোমরে হাত দিয়ে আছে। দুজনের মুখেই হাসি। মৃধা যেন নড়াচড়া করতে ভুলে গেল। সে অবস্থায় বসে রইল দীর্ঘ সময়। চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছে। এক সময় হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। লাগাতার ফোনের শব্দে মৃধার ধ্যান ভাঙল। বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটার দিকে তাকালো সে। কাঙ্ক্ষিত নাম দেখে দ্রুত ফোনটা হাতে তুলে নিল। মৃধা। অপর পাশ থেকে কোমল কণ্ঠ শুনে মৃধার চোখে আটকে থাকা জল গড়িয়ে পড়তে লাগলো। আপু, ধরা গলায় বলল সে। ছবিগুলো দেখেছিস? গম্ভীর তবে কোমলতা রেখে বলল মৈথি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল মৃধা। আনভীর কখনোই এরকম করবে না আপু। সে আমাকে খুব ভালোবাসে, তুমি তো জানো আমার জন্য সে কতটা পাগলামি করেছে। হয়তো কেউ ওর নামে মিথ্যে ছড়াচ্ছে, স্ক্যান্ডাল তৈরি করছে। নিজেকে যেন বুঝ দিল মৃধা। মৈথি যেন বোনের অবস্থা বুঝলো। হতাশ স্বরে বলল, তুই যা বিশ্বাস করিস। ওকে সাফাই গায়ে দেখ, আমি খোঁজ নিয়ে দেখছি। আমি কাল আসবো তোর সাথে দেখা করতে। লাগবে না আপু, আমি ঠিক আছি। আমার মধ্যে কি কমতি আছে আনভীর? আমাকে কি এখন আর তোমার ভালো লাগে না? বিড়বিড় করে বলল মৃধা। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে অবিরত। মৃধা, মৃধা। আচমকা শোনা গেল আনভীরের কণ্ঠস্বর। তার পায়ের ধূপধাপ শব্দ মৃধা এখান থেকে শুনতে পাচ্ছে। অন্যদিন হলে মৃধা সকল কাজ ফেলে এই ডাকে সাড়া দিতে ছুটে যেত, কিন্তু এখন সে কণ্ঠ শুনেও যেন নিজের জায়গা থেকে নড়তে পারছে না। তাকে যেতে হলো না। আনভীরই রুমে এলো। মৃধা। তাকে আয়নার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আনভীর যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তবে পর মুহূর্তেই এগিয়ে এসে মৃধাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখে মুখের অবস্থা দেখে তার বুঝতে সময় লাগলো না মৃধা দেখেছে সব। মৃধা, বিশ্বাস করো, ছবিগুলো মিথ্যা। ওই মেয়ের সাথে আমার সত্যি কিছু নেই। আমার রেপুটেশন খারাপ করার জন্য কেউ স্ক্যান্ডাল তৈরি করেছে। তুমি তো জানো পরের মাসে আমার নতুন মুভি রিলিজ হবে। আমার সাফল্যতা দেখে অনেকেই হিংসা করে, তাই আমার নাম খারাপ করার জন্য এগুলো করছে। মৃধার দৃষ্টি তখন আনভীরের ঘাড়ে। তোমার নাম খারাপ করার জন্যই তাহলে কেউ তোমার শার্টের করালে লিপস্টিক লাগিয়ে দিয়েছে?
বলে সরাসরি তার চোখের দিকে তাকালো মৃধা। আনবির যেন ভরকে গেল। মৃধাকে ছেড়ে আয়নায় নিজেকে দেখলো। বিচলিত দৃষ্টি তার। সে দ্রুত মৃধার বাহুজোড়া আঁকড়ে ধরল। মৃধা, আমার কথাটা শোনো। তুমি তো জানোই মুভি রিলিজের আগে কত পার্টি থাকে। সেখানে তো অনেক মানুষই থাকে। ধাক্কা ধাক্কিতে এক মেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। তার থেকে হয়তো দাগটা লেগেছে, বা এটাও তাদের কোনো রকম প্ল্যান। মৃধাকে আনবির নিজের সাথে জড়িয়ে নিল। আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই মৃধা। তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি আমি। তুমি না থাকলে আমি যে অচল। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি। সবাই আমার অল্প সময়ে সাফল্যতাকে হিংসা করে, তাই তো আমার ক্যারিয়ারে দাগ লাগতে চাইছে। আমার জীবনে তুমি ছাড়া সত্যি অন্য কেউ নেই। মৃধা শুধু শুনে গেল। আনবীরের কথা বিশ্বাস করবে কিনা সে বুঝতে পারছে না। আনবীরের শরীর থেকে অচেনা একটা পারফিউমের গন্ধ তার নাকে বাড়ি খাচ্ছে। অবিশ্বাস করতে চেয়েও সে পারছে না, কারণ সত্যি হলেও অল্প সময়ে রঙিন জগতে আনবীর অনেকটাই সাফল্য লাভ করেছে। আর তার সাফল্যের পেছনে তার থেকেও বেশি হাত আছে মৃধার। মৃধা এবং তার বোন মৈথি দুজনেই নিজেদের ক্যারিয়ারে সফল। বড়লোক পরিবারের মেয়ে হয়েও নিজের ক্যারিয়ার তৈরি করেছে দুজনে। মৃধার নিজস্ব মেকআপ ব্র্যান্ড আছে, যা বর্তমানে দেশে বিদেশে অনেক বিখ্যাত। অন্যদিকে মৈথির নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড আছে। তার কোম্পানিও দেশ বিদেশে বিখ্যাত ডিজাইনারদের সাথে কাজ করছে, বিভিন্ন ফ্যাশন শো অর্গানাইজ করছে। আনবীরের ইচ্ছে ছিল সে এই রঙিন জগতে পা রাখবে। তার ইচ্ছে পূরণ করতে মৃধা যা প্রয়োজন সব করেছে। তার প্রায় মুভি, সিরিজ, মিউজিক ভিডিওতে মৃধাই স্পন্সর করেছে এবং করছে। শুরু থেকে মৃধার জন্য মৈথিকেও স্পন্সর করতে হতো। তার বিভিন্ন নামকরা শোতে আনবীরকে মডেল হিসেবে রেখেছে বোনের কথায়। অনিচ্ছায় সত্ত্বেও মৈথি তাতে রাজি হতো, তবে পরবর্তীতে মৃধা বোনকে আর জোর করেনি। এখন সে নিজেই স্পন্সর করে, বিভিন্ন স্পন্সরদের সাথে, প্রডিউসারদের সাথে যোগাযোগ করিয়ে দেয়। মৃধা এবং তার কোম্পানি ব্যতীত আনবীর অল্প সময়ে বিনা পরিশ্রমে এই জায়গায় কখনোই পৌঁছতে পারত না। সেই হিসেবে মৃধা ভাবল সে ব্যতীত আনবীর কিছুই না। আনবীর কখনোই তাকে ধোঁকা দেবে না। নিজের থেকে মৃধাকে ছাড়িয়ে নিল আনবীর। তুমি কি আমাকে বিশ্বাস করছো না মৃধা? তোমার আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই? তুমি যদি আমাকে বিশ্বাসই না করো, তবে এ জীবন রেখে কি লাভ? আমি আর থাকবো না, বাঁচবো না আমি। বলে ঘর থেকে ছুটিয়ে বেরিয়ে গেল সে। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে চলে এলো। মৃধার হুঁশ হতেই সে ছুট লাগালো রান্নাঘরে। ততক্ষণে আনবীর হাতে ছুরি নিয়ে ফেলেছে। মৃধা এসে তা কেড়ে নিল। পাগল হয়ে গিয়েছো তুমি? কত কষ্টে আগের ডাকটা গিয়েছে, তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে কে বিশ্বাস করবে আমাকে? পুরো পৃথিবী আমাকে অবিশ্বাস করুক, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি বিশ্বাস না করলে এই জীবন রেখে কি লাভ? বলে হু হু করে কেঁদে উঠল সে। মৃধা তাকে নিজের সাথে জড়িয়ে নিল। শান্ত হও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এরকম কখনোই করবে না, আমাকে কখনোই ধোকা দিবে না। আমি জানতাম, আর যাই হোক তুমি আমাকে বিশ্বাস করবে। এজন্য তোমাকে আমি এত ভালোবাসি। শক্ত করে মৃধাকে জড়িয়ে ধরল সে। মৃধা এক দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা ছুরিটার দিকে তাকিয়ে আছে। অতীতের কথা মনে পড়ে গেল তার। সেবারও যখন মৃধা আনবীরের প্রস্তাবে না করেছিল, এ পাগলামিটাই না করেছিল ছেলেটা। নিজের হাত কেটে ফেলেছিল। মৃধা না মানা পর্যন্ত নাকি হসপিটালে যাবে না, দরকার হলে সে মরে যাবে। এই ছেলেটা তাকে ধোকা দিতে পারে মৃধা স্বপ্নেও ভাবেনি কখনো। মৃধা তো তার কোনো চাহিদা অপূর্ণ রাখেনি। যা চেয়েছে তাই তাকে দিয়েছে। যে ছেলেটা তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আর যাই হোক তাকে কখনো ধোকা দেবে না। রাতে সব স্বাভাবিক হয়ে গেল। মৃধা নিজের সোর্স কাজে লাগিয়ে সবকিছু সরিয়ে নিয়েছে। পরের দিন সকালে প্রতিদিনের মতো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল মৃধা। আনভীর তখনও গভীর ঘুমে। মৃধা কিছু হয়নি এরকম ভাব করল, কিন্তু সেই সময় এমন কিছু তার চোখে পড়ল যা তার বিশ্বাস নাড়িয়ে দিতে যেন বাধ্য করল। কয়েকদিন আনভীরের পরিহিত কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য বের করেছিল সে। মেড এসে দুজনের কাপড় ধুয়ে দেবে। প্যান্টের পকেটে কিছু থাকতে পারে ভেবে মৃধা সবগুলো পকেট চেক করেছে। সেই সময় পকেট থেকে একটা রেস্টুরেন্টের বিল নিচে পড়ে গেল। সে মাটি থেকে তা তুলে নিল। বিলে অনেক দামি দামি আইটেমের নাম লেখা।
মৃধা। মৃধা কিছু বলল না, এক দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে রইল। সকাল 10টার একটু বেশি। ডাইনিং টেবিলে বসে আছে আনভির, হাতে তার স্যান্ডউইচ, সামনে গ্লাসে দামি জুস, অন্য হাতে সে ফোন চালাচ্ছে, ঠোঁটে তার চওড়া হাসি। কি করছো? চমকে উঠল আনভির, তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মৃধাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। মুখের হাসি মিলিয়ে গেল তার। মৃধার পরনে তার কালো কুর্তি আর সাদা জিন্স, চুলগুলো ক্লিপ দিয়ে খোপা করে রেখেছে। আনভিরের মুখ থেকে সর্বপ্রথম সে কথাটা বের হলো। তুমি এই সময় বাড়িতে? অফিস যাওনি? মৃধার অধরে মৃদু হাসি ফুটে উঠল। তার হাবভাব এরকম যেন সে আগে থেকেই জানতো আনভির তাকে এই প্রশ্নটাই করবে। আনভিরের মুখোমুখি চেয়ারে বসতে বসতে মৃধা বলল, আমাকে বাড়িতে দেখে খুশি হওনি তুমি? তোমার কাজে ব্যাঘাত ঘটালাম বুঝি? আরে না না বেবি, তুমি কেন আমার কাজে ব্যাঘাত পড়বে? হঠাৎ তোমাকে দেখে চমকে গিয়েছিলাম। কথার মাঝে তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মৃধাকে জুস দিয়ে গেল। ম্যাম, আর কিছু লাগবে? না, তুমি এখন যাও। সে চলে যেতেই আনভির প্রশ্নবোধক দৃষ্টিতে মৃধার দিকে তাকালো। তোমার আজ অফিসে কাজ নেই? ছিল, বিদেশি একটা কোম্পানির সাথে অনেক বড় একটা ডিল ছিল, ভালোই প্রফিট হতো সেই ডিলে। তাহলে যাওনি কেন? এত ভালো প্রফিট, তুমি এভাবে হাতছাড়া করলে? তার কণ্ঠে ছিল অন্যরকম বিচলতা ছিল। তা দেখে মৃধা মৃদু হেসে জানতে চাইল, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? এত হাইপার হচ্ছ কেন? লস হলে তো আমারই হবে, তুমি এত হাইপার হচ্ছ কেন? আনভির যেন থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুমি ভালো প্রফিট হবে জেনেও ডিল হাতছাড়া করলে, তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরকম করলে তো কোম্পানিরই ক্ষতি, তাই না? যত ডিল সিকিউর করতে পারবে ততই তোমারই তো লাভ। আমি তো তোমার ভালোই চাই বেবি। আমি জানি তো আমার সুপারস্টার হাজবেন্ড আমাকে নিয়ে অনেক চিন্তা করে, আমার কোম্পানি নিয়ে অনেক চিন্তা করে, তাই তো আমি ঘরে বসেই মিটিং করেছি। ডিল কনফার্ম করেছো তুমি? প্রশ্ন করার সময় আনভিরের চোখ যেন চিকচিক করছিল। মৃধা জুসের গ্লাসে এক চুমুক দিল। অবশ্যই, আমি কি বোকা এত ভালো অফার হাতছাড়া করব? এটা তো অনেক ভালো খবর। আমি জানতাম তুমি এতটাও বোকা নও যে নিজের ভালো বুঝতে না। টেবিলে থাকা কেকের এক পিস তুলে নিতে নিতে মৃধা বলল, আসলে নিজের ভালো আমি খুব ভালো করেই বুঝি। মাই হাজবেন্ড মৃধা শেখ নিজের ভালোর জন্যই সবকিছু করতে পারে। বলে কেকের পিসে কামড় বসালো সে। তুমি আজ অফিসে যাওনি কেন? কোম্পানি বন্ধ নাকি? না, কোম্পানি খোলা, তবে আমার অন্য একটা কাজ ছিল, অন্য কারোর সাথে কিছু জিনিস ক্লিয়ার করার ছিল। কার সাথে? আমার তো আজ কোনো কাজ নেই, তাহলে চলো তোমাকে ড্রপ করে দেই। বাইরে যেতে হবে না, কাজটা আমার তোমার সাথেই আছে। আমার সাথে? ভ্রুকুসকে এলো আনভিরের। মৃধা প্যান্টের পকেট থেকে বিলের কাগজটা আনভিরের সামনে রাখলো। টেবিল থেকে কাগজটা তুলে নিয়ে তাতে চোখ বুলালো আনভির। তার চোখে মুখের হাব ভাব যেন পরিবর্তন হয়ে গেল। এই নে, রেস্টুরেন্টের খাবার অনেক মজা। এমনিতে তো তুমি খুব স্বাস্থ্য সচেতন, নিজের ফিগার মেনটেন করো। ওই দিন দেখি সব খাবার দুটো প্লেট করে খেয়েছো, অনেক ঝাল ছিল খাবারগুলো। তোমার যদি এতই ভালো লাগে আমাকে বলনি কেন? আমরা পরের ডেটে এই রেস্টুরেন্টেই যাব, কি বলো? আনভির ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল, জোরপূর্বক হাসার চেষ্টা করলো যেন। আরে কি যে বলো তুমি! তুমি তো জানোই আমি নিজের শরীর কত মেনটেন করি। আসলে সেদিন নতুন কাজ নিয়ে একজনের সাথে দেখা করেছিলাম। সে অনেক ফুডি, তাকে সঙ্গ দিতে খুশি করতে গিয়ে এতগুলো খাবার খেতে হয়েছিল। এইসব কি বলছো বেবি? তুমি নতুন কাজের জন্য নিজের ফিগার নষ্ট করছো। তোমার কাজ লাগলে আমাকে বলতে, আমি কোনো ডিরেক্টরের সাথে কথা বলিয়ে দিতাম। আমি জানি তো, কিন্তু আমি নিজে কিছু করতে চাইছিলাম। তুমি কি চাও না আমি নিজে কিছু করি? টেবিলের ওপর থাকা মৃধার হাতের উপর হাত রেখে বলল সে। মৃধা নিজের ওপর হাত দিয়ে তার হাত আঁকড়ে ধরল। অবশ্যই চাই। তুমি যা চেয়েছো আমি কি তোমাকে সব দেইনি? তুমি যদি নিজে কাজ খুঁজতে চাও আমার কোনো আপত্তি নেই। আনভিরের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল। মৃধা তার হাত আরেকটু শক্ত করে ধরল। তাহলে আমরা আমাদের পরের ডেটে এই রেস্টুরেন্টে যাব, কি বলো? তার ঠোঁটের হাসির রেখা যেন মিলিয়ে গেল। দ্রুত গতিতে বলল, না না, এখানে না, আমি তোমাকে আরো ভালো জায়গায় নিয়ে যাব। তুমি থাকো,
আমি শাওয়ার নিয়ে আসছি। মৃধার হাত ছাড়িয়ে চলে গেল আনভির। তাড়াহুড়োতে রেস্টুরেন্টের বিলের কাগজটা টেবিলেই ফেলে গেল। মৃধা টেবিলে অবহেলিতভাবে পড়ে থাকা কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ম্যাম, হ্যাঁ রুহিন, বলো। কিছু কাগজ দেখতে দেখতে বলল মৃধা। সামনে দাঁড়িয়ে আছে ফর্মাল ড্রেস আপে তার সেক্রেটারি রুহিন। ম্যাম, আপনি আনবির স্যারের কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে বলেছিলেন। তো কি হয়েছে? আনবির স্যারের এজেন্ট ফোন করেছিলেন। তিনি বলেন আনবির স্যারের মুভি রিলিজ হবে, এর আগে উনি ডিনার পার্টি রাখতে চাইছেন। বেশ বড়, প্রথম সারির সেলিব্রিটি সহ আরো নামি দামি অনেকেই ডাকবেন ওনারে। কাগজ থেকে চোখ সরিয়ে রুহিনের দিকে তাকালো মৃধা। আর কিছু? আমাকে বলেছে আপনি যেন সবকিছু দ্রুত ব্যবস্থা করেন। প্ল্যান ক্যান্সেলও করা যাবে না। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে, স্যার নাকি বলেছেন উনি সবকিছু টপনচ চায়। ওনার এজেন্টের কথার মূল অর্থ আপনাকে সবকিছু ব্যবস্থা করতে হবে, মানে খরচ এবারও সব আপনাকে দিতে হবে। শেষ কথাটা বলার সময় উসখুস করছিল রুহিন। মৃধা হেসে টেবিলে হেলান দিল। এটা তো ভালোই, এতে ওর মুভির প্রচার হবে। তুমি যা কিছুর ব্যবস্থা শুরু করে দাও। রুহিন, টাকার কথা চিন্তা করো না, টাকার পরিবর্তে আবারও আসবে, কিন্তু এই সুযোগ আসবে না। এত ভালো সুযোগ তো হাতছাড়া করা যায় না। তুমি নামি দামি সবাইকে ইনভাইট করো, আর হ্যাঁ, মিলে মিডিয়ার লোকদের আমন্ত্রণ করতে ভুলবে না। যাও, কাজে লেগে পড়ো। মৃধা পুনরায় ফাইল চেক করতে লাগলো। রুহিন যেন মনে মনে হতাশ হলো। মাঝে মাঝে তার নিজের বসের জন্য খারাপ লাগে। বেচারি রাত দিন এক করে কাজ করে, ওদিকে তার স্বামী ইচ্ছে মতো খরচ করে। আবার অনেক সময় মৃধার ওপর রাগ হয়, এই ভেবে ভালোবাসায় বুঝি তার ম্যাডাম আসলেই অন্ধ হয়ে গিয়েছে, তাই তো ঠিক আর ভুল দেখেও দেখতে পারছে না। রুহিন চলে যাওয়ার কিছু সময় পর কেবিনের দরজায় টোকা পড়ল। বাহির থেকে কেউ বলল, আসতে পারি? আরে আপু, তুমি এসো এসো। মৈথি সামনে রাখা চেয়ারটা টেনে বসলো। কেমন চলছে কাজকর্ম? এই তো ভালোই চলছে, বেশ কিছু অফার পেয়েছি, ওইগুলোই চেক করছিলাম। তোমার কি খবর? শো আছে কোনো? পরের সপ্তাহে নতুন ড্রেস লঞ্চ করব। এটা তো ভালো কাজ। কি খাবে বলো? কফি। মৃধা ফোন করে কফি আনার অর্ডার দিল। তা হঠাৎ কি মনে করে এখানে এলে? আনভিরের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। এই ছবিগুলো 100% অথেন্টিক ছিল। আমাকে আনভির বলেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাদ দাও আপু। মৃধা, আমি বুঝতে পারছি না তুই কি আসলে কিছু বুঝতে পারছিস না, নাকি দেখেও না দেখার ভান করছিস? এরকম বলছো কেন আপু? তো কি বলবো? আনভিরের আচার আচরণ সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তোর মধ্যে কোনো হেলদোল নেই। আমি তোকে এতবার সাবধান করছি, কিন্তু তোর সো কোল্ড লাভ ব্রেনের কারণে তোর মাথায় কিছুই যেন ঢুকছেই না। তুই তো এরকম ছিলিস না মৃধা। দরজায় টোকা পড়ায় তাদের কথোপকথনে ব্যাঘাত ঘটল। মৃধার অনুমতি পেয়ে ব্যক্তিটি ভেতরে এলো। হাই ম্যাম, আপনার কফি। আরে রুহিন, ধন্যবাদ। কেমন আছো? আপাতত ভালোই আছি ম্যাম। জানি না সামনের কিছুদিন কিরকম থাকবো। কেন, তোমার বস বুঝি অনেক খারস টাইপের? বেশি বেশি করলে আমার কোম্পানিতে চলে এসো, ডাবল স্যালারি দেব। মজা করেই বলল মৈথি। রুহিন হতাশ স্বরে বলল, বস তো ভালোই, কিন্তু মাঝে মাঝে ওনার কাজে ওনার জন্যই বড় দুঃখ লাগে। আবার কি করেছে এই মেয়ে? কফির মগে চুমুক দিল মৈথি। রুহিন কণ্ঠে আরো হতাশা মিশ্রিত করে জানালো, আনবির স্যার আবারও পার্টির আয়োজন করেছেন, আগের চেয়েও অনেক বড়। ওনারা বলেই শেষ। এখন তার দায়িত্ব ম্যামের উপর দিয়েছি। ম্যাম সবকিছুর দেখভাল করার দায়িত্ব নিয়েছেন আমাকে। মৈথি প্রশ্নবোধক দৃষ্টিতে মৃধার দিকে তাকালো। মৃধা মৃদু ধমক দিল রুহিনকে। তুমি যাও এখন। বেচারা রুহিন বকা খেয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মৈথি রাগী স্বরে জানতে চাইল, এসব কি মৃধা? আবারও কয়েক লক্ষ টাকা তুই খরচ করছিস এসবে? এসব তোর কষ্টের টাকা। এভাবে তুই খরচ করতে থাকলে তোর কোম্পানির পথে বসতে সময় লাগবে না। আনভিরের পার্টি দেওয়ার ইচ্ছে থাকলে নিজের উপার্জন করার টাকাই দিক। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না নিজের উপার্জনের টাকায় তোকে কিছু দিতে। উল্টো তোর টাকায় তোকে উপহার কিনে দিয়ে তোকে ভুলিয়ে রাখে আর ইচ্ছে মতো খরচ করে। তোর কাজকর্মে এবার আমি সত্যিই হতাশ মৃধা। মৈথির কথা শুনে মৃধা চুপচাপ বসে রইল। কয়েক সেকেন্ড পর ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বলল, তুই আবারও বেশি চিন্তা করছিস আপু।
সব ঠিক আছে, ওর একটু মোচমস্তি করতে পছন্দ করে। ও তো আর ছোট বাচ্চা না, ওকে আমি আটকাবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আনবিলিভেবল। মৈথি বিরক্ত হয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তোর মতো মেয়ে কিভাবে যে এরকম হয়ে গিয়েছে আমি নিজেই বুঝ আসছে না। যা ইচ্ছে কর, তবে মনে রাখিস আগুন নিয়ে খেলতে গেলে হাত পুড়বেই। তুই যদি দেখেও না দেখার ভান করে থাকিস তবে বেশি সময় লাগবে না বিপদ তোর উপর আসতে। কিছু কিছু সময় অবিশ্বাস করাটাও নিজেদের জন্য মঙ্গলজনক। মৈথি চলে গেলে মৃধা গভীর নিঃশ্বাস ফেলল। চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত মনোভাব ফুটে উঠল। পার্টির দিন হলরুম ভরে গেছে ঝলমলে আলো আর সাজসজ্জায়। বিদেশি ওয়াইনের গ্লাস হাতে মানুষের ভিড়, তার হাসি, গল্প, ব্যবসায়িক আলাপে ব্যস্ত। একপাশে সাজানো টেবিলে নানা রকম খাবারের গন্ধ ছড়িয়ে গিয়েছে। তার পাশে স্টেক, পাস্তা, স্যুপ, কোনায় সাজানো নানা রঙের ককলেট। মৃধা একে একে সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে। ফর্মাল ড্রেস ছেড়ে আজ সে শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ। মোটামুটি সবাই চলে আসার পর আনভির মঞ্চে উঠিয়ে মাইক্রোফোন হাতে নিল। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমি চাই আজকের রাত, আজকের এই পার্টি আপনাদের যেন চিরদিন মনে থাকে। পেছনে সব স্ক্রিনের দিকে ইশারা করে সে আবারও বলল, আজকের পার্টির মূল উদ্দেশ্য শীঘ্রই রিলিজ হতে যাওয়া মুভির লিড হিসেবে আমার পক্ষ থেকে এই সামান্য আয়োজন। এখন স্ক্রিনে মুভির কিছু অংশ এবং আমাদের পুরো টিমের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে রাখতে চলেছি। প্লিজ এনজয় দ্য পার্টি। আনভির নেমে এলো। স্ক্রিনে ভিডিও শুরু হলেও প্রথমে সবার পরিচয়, এরপর মুভির কিছু অংশ, তারপর কিছু বিহাইন্ড দ্য সিন। সবাই হাততালি দিচ্ছে, মিডিয়ার লোকজন ভিডিও করছে, ছবি তুলছে। হঠাৎ ভিডিও থেমে গেল এক ঝটকায়। পরের সেকেন্ডে স্ক্রিনে ফুটে উঠল অন্য এক দৃশ্য, আনভিরের সাথে এক অজানা মেয়ের ঘনিষ্ঠ ছবি। তারপর আরেকটি ছোট্ট ভিডিও যেখানে তাকে কারোর সাথে দেখা যাচ্ছে কোনো হোটেলে প্রবেশ করতে। আচমকা পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের ক্লিপটাই যেন যথেষ্ট ছিল ভিড়কে চুপ করে দেওয়ার জন্য। কেউ কেউ অবাক হয়ে তাকাচ্ছে, কেউ ফোন বের করে রেকর্ড করছে, আবার কারো চোখে তাচ্ছিল্যের ঝিলিক কিংবা নিজের লাভের আশায় খুশির আমেজ। ফিসফাস শব্দ ভেসে আসতেই শুরু করেছে। ওটা কি আনবির? মনে হচ্ছে তাই। মেয়েটাকে মুভির কোনো কাস্ট তো মনে হচ্ছে না। বোঝাও তো যাচ্ছে না মেয়েটার চেহারা। আনভির যেন হঠাৎ জমে গেল। হাতে ধরা ওয়াইনের গ্লাসটা কাঁপছে, তার গলার স্বর কাঁপছে, চেয়েও কিছু বলার শক্তি পাচ্ছে না সে। ভিডিওটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আবার মুভির ফুটেজ চলতে শুরু করেছে। আনভিরের মুখের রং মুহূর্তেই উড়ে গেল যেন। দ্রুত স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে কাঁপা গলায় বলল, এটা আপনারা যা ভাবছেন এরকম কিছুই না। আপনারা যা ভাবছেন এরকম কিছুই না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। প্লিজ কাম ডাউন। তার কথা শেষ হওয়ার আগেই আবারও ভিড়ের মাঝে ফিসফাস শুরু হলো। তার কথা কেউ আপাতত কানে নিচ্ছে না বোঝাই যাচ্ছে। আনভির চারপাশে তাকালো, তার যেন শ্বাস বন্ধ হয়ে আসে। অজানা কারণে তার চোখে আতঙ্ক স্পষ্ট। একজন সিনিয়র অতিথি হালকা ঠাট্টা করে বলে, আনভির বেচারা ভুলে গিয়েছে এই যুগের ক্যামেরা থেকে বাঁচা মুশকিল। ভিড়ের মাঝে থেকে আরেকজন বলে উঠল, ভিডিওটা যদি সত্যি হয় তাহলে তো মৃধা বেচারি। এই নাটক সিনেমার জগৎ কত যে রং তামাশা হয়। একজন তৎক্ষণাৎ ফোন বের করে বলল, দাঁড়াও, এটা আমি রেকর্ড করছি। তার দেখা দেখি আরেকজন বলল, এটা তো সরাসরি স্টোরিতে দেবার মতো কন্টেন্ট। কেউ টুইট করছে, কেউ ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছে। কয়েক মিনিটের মধ্যে নোটিফিকেশনের শব্দে ঘর ভরে গেল। ভিডিও ইতিমধ্যেই পোস্ট শেয়ার হতে শুরু করেছে। আনভিরের মুখে স্পষ্ট অস্থিরতা, সে কাঁপা কাঁপা স্বরে সবাইকে বোঝানোর চেষ্টা করছে। আর ওই মেয়েটা আমার বন্ধু ছিল। ভিডিওটাতে যা দেখানো হয়েছে এরকম কিছুই নেই আমাদের মাঝে। আমার নামে বদনাম রটানোর জন্য করা হয়েছে এসব। কিন্তু কথাগুলো কেউ মন দিয়ে শুনছে না। আনভির অস্থির হয়ে কাউকে ফোন করে, ভাই এই ক্লিপটা প্লিজ নামিয়ে দাও, তাড়াতাড়ি করো। কিন্তু অপর পাশে শোনা গেল, অনেক দেরি হয়ে গিয়েছে, এটা সব প্ল্যাটফর্মে চলে গেছে, তবে আমরা চেষ্টা করছি, তুমি চিন্তা করো না।
আনভিরের কপালে ঘাম জমে গিয়েছে, চোখে অনিশ্চয়তা, আশঙ্কা। কিছু সময় পূর্বে চেহারায় লেগে থাকা উজ্জ্বলতা, হাসি কোথায় যেন হারিয়ে গিয়েছে। মৃধা এবার ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। সবাই ভেবেছিল হয়তো সে রাগে বিস্ফোরিত হবে কিংবা অনুষ্ঠান ছেড়ে চলে যাবে, কিন্তু না, সে বরং আনভিরের হাত ধরে দৃঢ় কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তাকে চিনি, আমি জানি ও কখনো আমার সাথে এমন কিছু করতে পারে না। আপনারা শান্ত হন। হলের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আনভির অবাক চোখে তার দিকে তাকালো। এই মুহূর্তে সে আশা করেনি মৃধা এমন কিছু বলবে। মৃধা তাকে বিশ্বাস করছে, সত্যি নাকি স্বপ্ন আনভির বোঝার চেষ্টা করলো না। আপাতত এসব সামলাতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে মৃধার স্বরে এমন এক বিশ্বাসের ছোঁয়া দেখে কিছু অতিথি যেন দ্বিধায় পড়ে গেল। এই ভেবে ভিডিও কি তাহলে সত্যিই ফেক? মৃধা সবার দিকে ঘুরে আবারও বলল, আজকাল এসব এডিট করা খুব সহজ। কেউ চাইলে মুহূর্তে যে কাউকে ভুলভাবে উপস্থাপন করতে পারে। একটা ছবি, একটা ভিডিও, এটা দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। আমি তো ওর কোনো কিছুর কমতি রাখিনি। ওর ক্যারিয়ারের শুরু থেকে আমি ওর পাশে আছি। সে কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। লোকজনের মুখে নানা অভিব্যক্তি, কারো চোখে সহানুভূতি, কারো চোখে অবিশ্বাস, আবার কারো কারো দৃষ্টিতে তাচ্ছিল্যের মনোভাব। কিন্তু আনভিরের মনে যেন একটু স্বস্তি এলো। অন্তত মৃধা তার বিরুদ্ধে গেল না, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে সময় লাগতো না। এবার কেউ কেউ মৃধার সাহসের প্রশংসা করছে। স্বামীর প্রতি অনেক বিশ্বাস দেখছি এই মেয়ের। আজকাল এরকম বিশ্বাস খুব কম দেখা যায়। এরকম স্ত্রী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। শুনেছি তানভীরের পিছনে অনেক টাকা খরচ করেছে তার স্ত্রী। এই পার্টিও সেই নাকি দিয়েছে। কি বলো? এদিকে আনভির সব ক্রেডিট তো নিজের আর নিজের টিমের দিচ্ছে। আনভিরের কপালে ঘাম জমে গেছে। সে শুধু মুখে জোর করে হাসি রেখে সবার কথা শুনছে। সে একপাশে গিয়ে মৃধাকে ফিসফিসিয়ে বলল, তাকে মানাতে চেষ্টা করলো। মৃধা, সবাই যা ভাবছে এরকম কিছুই না। কেউ আমার সফলতা দেখে চলছে হিংসার বশে আমার পার্টি খারাপ করছে, যেন এটা আমার ক্যারিয়ারে দাগ লেগে যায়। তুমি বিশ্বাস করো তো আমাকে? মৃধা তার দিকে শান্তভাবে তাকালো, শান্ত স্বরেই জানালো, আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। এত সহজে তোমার ক্যারিয়ার রেপুটেশন শেষ হবে না। এখনো অনেক কিছুই যে বাকি। আনভিরের চোখে মুখে স্বস্তির দেখা মিলল। সে মনে মনে হিসাব করতে লাগলো, এই ভিডিও কোথা থেকে এলো, কে পাঠালো। মৃধাই তো মূলত পার্টি ম্যানেজ করেছে, তার আন্ডারে কেউ কিভাবে এসব করতে পারে? মৃধা কি কিছু জানে? কিন্তু তার হাবভাবে তো এরকম কিছুই মনে হচ্ছে না, বরং সে সবার বিপরীতে গিয়ে তার পক্ষ নিয়েছে। তবে কে করেছে এসব? মোটেও হিসাব মেলাতে পারছে না আনভির। এইসব ভাবতে ভাবতে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। অতিথিরা ধীরে ধীরে বিদায় নিয়েছে। পরবর্তীতে সেভাবে কেউ পার্টি উপভোগ করতে পারেনি। কেউ কেবল সৌজন্যমূলক কথা বলে, কেউ আবার চলে যাওয়ার সময় কৌতূহলী দৃষ্টি কিংবা ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে। অল্প কিছু দিনের মধ্যে আবারও আনভিরের নতুন স্ক্যান্ডেল ছড়িয়েছে। সবাই তাতে উপচে পড়ছে। আনভির সোফায় বসে মাথা হাত চেপে ধরেছে। এখনো ইন্টারনেট থেকে নিউজগুলো ছড়ানো সম্ভব হয়নি। অল্প সময়ে এত বেশি ছড়িয়ে পড়েছে যেন কেউ আগে থেকেই সব সেট করে রেখেছিল। শুধু অপেক্ষায় ছিল সে বা তারা। এটা কে করলো মৃধা? কেন করলো? মৃধা পাশে বসে তার কাঁধে হাত রাখে সান্ত্বনা দেওয়ার স্বরে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ মৃধার কথাতেও আনভিরের মন শান্ত হলো না। কোথাও না কোথাও খারাপ কিছু আশঙ্কা হচ্ছে। আনবিলিভেবল মৃধা, আমি সত্যি আশা করিনি তুই এত বড় বোকামি করবি। বেশ হতাশ এবং রাগী স্বরে বলল মৈথি, তোর কি দরকার ছিল সবার বিরুদ্ধে গিয়ে আনভিরের পক্ষ নেওয়ার? কি দরকার ছিল ক্যারিফিকেশন দেওয়ার? পাবলিক ওপিনিয়ন এখন তোর এবং কোম্পানির ইমেজের উপরও ইফেক্ট ফেলছে। সে তার নিজের লাভের জন্য পার্টি রাখলো, তোর তো কোনো ক্রেডিটই দিল না, বরং নিজের সাথে সাথে তোর নামটাও খারাপ করলো। রেডিকুলাস। মৃধা জানালার বাইরে তাকিয়ে রইল। ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে অফিসে, মিডিয়ায়, সব জায়গায় নানা ধরনের কথা উঠেছে। মোটামুটি তার সম্পর্কেও সবাই অবগত, ফলে তাকে নিয়েও কথা উঠেছে। মৈথি হালকা বিরক্ত ভঙ্গিতে ফাইলগুলো টেবিলে ছুঁড়ে রাখলো। তুই কিছুই বুঝতে চাইছিস না মৃধা। বাইরের সবাই এখন আনভির নিয়ে নানা মন্তব্য করছে, যা প্রায় নেগেটিভ। কিছুদিন আগেই ছবি লিক হলো, এখন এটা। মৃধা ঘুরে মৈথির দিকে তাকালো, শান্ত স্বরে জানালো, জানো আপু, মানুষ অন্যের মুখের কথা থেকে নিজের চোখকে আগে বিশ্বাস করে।
মানুষ তো যা দেখে তাই বিশ্বাস করে। কিছু কিছু জিনিস চোখে না দেখলে কাউকে তুমি কখনোই বিশ্বাস করাতে পারবে না। আমি ওকে বিশ্বাস করে করেছি, কিন্তু সে তার মর্যাদা রাখেনি। শোন, বিশ্বাস যখন একতরফা হয় তখন সেটা ভাঙতে সময় লাগে না। অন্যদের কথা ছাড়, তোর নিজের চোখের সামনে কত কিছু পড়ছে, অথচ তুই অন্ধ হয়ে আছিস। মৃধা উত্তর দিল না। তার দৃষ্টি কাছের দেওয়াল ভেদ করে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। মৈথি আবারও বলল, মৃধা, তুই আমার একমাত্র ছোট বোন। বাবা মা মারা যাওয়ার পর আমার আপন বলতে শুধু তুই আছিস। আমার আগে তোকে বিয়ে করার অনুমতি দিয়েছিলাম শুধু তোর সুখের কথা ভেবে। তোর সংসার দেখে আমি মোটেও হিংসা করছি না। আমি চাই তুই সুখে থাক, ভালো থাক, তবে তার লোক দেখানো নয়। তুই মন থেকে ভালো থাক, এটাই আমি চাই। আনভিরের মতো আরো 10টা ছেলে আসবে, বরং তার থেকেও ভালো কেউ তোর জীবনে আসবে। জীবনে ভালোবাসায় সব হয় না বোন। নিজের লাভ রেটটাকে সাইডে রেখে বাস্তবতার মুখোমুখি হও। তুই কি সত্যের মুখোমুখি হতে ভয়ে জেনেও না জানার ভান করছিস? সত্যটা তোর চোখের সামনে ঘোরাঘুরি করলেও অন্ধ হওয়ার মতো আছিস। তুই কি একদমই কিছু দেখতে পাচ্ছিস না মৃধা? এতই বোকা তুই? মৈথির কণ্ঠে এক ধরনের অস্থিরতা। মৃধা দীর্ঘশ্বাস ফেলল। আপু আমি জানি না, কিচ্ছু জানি না। আমি তাকে কি বদলানোর সুযোগ দিতে পারি না? মৈথি টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে বলল, সুযোগ? তুই বুঝিস তো এই শব্দটা ইতিমধ্যে কতবার ব্যবহার করেছিস? মানুষ ভুল করতে পারে, কিন্তু একের পর একই ভুল। ছবিগুলো, ভিডিও, তার আচরণ সবই তো এখন মানুষের মুখে মুখে। তুই যদি এমন ভান করিস যে কিছু হয়নি, তাহলে একদিন সব হাতের বাহিরে চলে যাবে। তখন সামলানো কঠিন হয়ে যাবে। সুযোগ তাকে দেওয়া যায় যে সুযোগের সঠিক ব্যবহার করতে জানে, নাকি তাকে যে জেনে বুঝে সুযোগের অপব্যবহার করছে? মৃধা চুপ করে বসে রইল। হয়তো তার ভেতরেও কোথাও সমুদ্রের ঢেউয়ের মতো উত্থাল পাত্থাল চলছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করল না সে। অফিসের টেবিলে মোবাইলে একের পর এক ফোন এসেই চলেছে। সোশ্যাল মিডিয়া থেকে সাংবাদিকরা, এমনকি পার্টনার কোম্পানিগুলো জানতে চাইছিল আসল ঘটনা। কিছু অনলাইন নিউজ পোর্টাল তো চমকপ্রদ হেডলাইন নিয়ে নিউজও করে ফেলেছে। রুহিন বেচারা সব দিকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছে। ম্যাম, 3টা বড় ক্লায়েন্ট আপাতত ডিল ক্যান্সেল করতে চাইছে। এই স্কাউন্ডালের কারণে ওদের ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আশঙ্কায় ওনারা পিছিয়ে যাচ্ছেন। মৃধার ভ্রু কুঁচকে গেল। মাথার ভেতর ব্যথায় টনটন করতে লাগলো। গলার স্বর গম্ভীর করে সে বলল, সেলস ডিপার্টমেন্টকে 1 ঘন্টার মধ্যে মিটিং রুমে আসতে বলো। রুহিন দ্রুত বেরিয়ে গেল। মৃধা গভীর নিঃশ্বাস ফেলে চেয়ারে হালান দিল। উদাস দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে রইল সে। বিগত কয়েকদিনের সেলস অ্যানালাইসিস বলো। ম্যাম, গত 2 দিন ধরে কিছুটা সেল ড্রপ করেছে। মাঝে মাঝে বাড়লেও বেশিরভাগ সময় ড্রপ করেছে। কারণ? রুমে উপস্থিত সকলে একে অপরের দিকে তাকালো। মৃধা তা দেখে শান্ত স্বরেই বলল, তোমরা মতামত দাও, দ্বিধা করো না। তাদের মাঝ থেকে একজন মেয়ে বলল, ম্যাম, আমার মতে কিছুদিন আগে ভাইরাল হওয়া ঘটনার কারণেই সেল ড্রপ করেছে। বাকিরাও মাথা নাড়িয়ে সায় দিল। মৃধা কিছু সময় ভাবলো, এরপর সবাইকে যেতে বলল। রুহিনের দিকে তাকিয়ে বলল, ক্লায়েন্টদের সাথে মিটিং এর ব্যবস্থা করো। ম্যানেজারকেও সব প্রস্তুতি নিয়ে আসতে বলো। রুহিনও বসের নির্দেশে সব কাজ দ্রুত শেষ করলো। ল্যাপটপের অপর পাশে কিছু লোক, সবার মুখে গম্ভীর ভাব। মৃধা বেশ নম্র এবং আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। আমি আপনাদের আরো 5% বেশি প্রফিট দিতেও রাজি। আশা করছি আমাদের এতদিনের পার্টনারশিপ আপনারা মাঝপথে ছেড়ে যাবেন না। তাদের মধ্য থেকে একজন জানালো, ঠিক আছে মিসেস মৃধা, আপনাকে আমরা ভরসা করছি, তবে সব কাজ 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। ইয়েস, শিওর। থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস। ডিল সিকিউর করতে পেরে রুমে থাকা সবাই যেন স্বস্তি পেল। পার্টির দিন থেকে প্রায় সপ্তাহ পার হতে চলেছে। মৃধা কাজের চাপে বাড়ি আসে না আজ 2 দিন। তবে আপাতত এতে আনভিরের কোনো খেয়াল নেই। সে নিজের কাজে ব্যস্ত। কেউ তাকে আইডিয়া দিয়েছে ফ্যান মিটের আয়োজন করার জন্য। সেখানে ফ্যানদের কিছু উপহার দিলে চলমান পরিস্থিতি কিছুটা তার পক্ষে আসতে পারে। আনভির আপাতত নিজের স্ক্যান্ডেল কিভাবে সরাবে সেটা নিয়েই ব্যস্ত। আলো ঝলমলে হলরুম ভর্তি আনভিরের ভক্তে। ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রো
মাইক্রোফোন কোলাহলে ভরপুর। আনভির ঢুকতেই চিৎকারে ফেটে পড়ল ভিড়। হাতে গুচ্ছ গুচ্ছ গোলাপ নিয়ে ভক্তরা তার দিকে ছুটে গেল। সেই মুহূর্তে ফ্যানরা যেন কিছু মনে রাখলো না। কারো হাতে পোস্টার, কারো হাতে খাম। আনভির হাসি মুখে সবার সঙ্গে হাত মেলালো, সেলফি তুললো। সে এমন ব্যবহার করলো যেন কিছুই হয়নি, যেন ভিডিও স্ক্যান্ডাল বলে কিছু কখনো ঘটেনি। মঞ্চে উঠিয়ে আনভির মাইক্রোফোন হাতে নিল, বেশ নরম স্বরে আবেগী কণ্ঠে বলল, তোমরা এসেছো দেখে আমি বেশ খুশি হয়েছি। আমি তো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিছুই নই, তাই আজ তোমাদের জন্য ছোট্ট কিছু আয়োজন। হাল্ক কেঁপে উঠল করতালিতে। কিছু সময় পর সে ঘোষণা করল, জানো আজ যারা এসেছো তাদের মধ্যে কজন লাকি ফ্যানদের জন্য রয়েছে বিশেষ উপহার। কে কে আগ্রহী? হই হই করে উঠল সকলে। লটারির মাধ্যমে 10 জনকে বেছে নেওয়া হলো। যেখানে ফ্যান মিটের আয়োজন করা হয়েছে তার উপর বেশ কয়েকটা মল আছে। আনভির মাইক হাতে বুক উঁচিয়ে ঘোষণা করল, তোমাদের পছন্দ মতো তোমরা সকলেই 3টা জিনিস নিতে পারবে, তবে সময় 5 মিনিট। তোমাদের সব খরচ আমার পক্ষ থেকে। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কয়েকজন ফ্যান লাইভও করছে। টাইমস আপ। দেখা গেল কেউ কেউ দামি ঘড়ি, পারফিউম ব্যাগ, আরো বেশ অনেক জিনিসই নিল। আনভির বেশ গর্বের সাথে পকেট থেকে বের করলো ঝলমলে ব্ল্যাক কার্ড। কার্ডটা সামনে থাকা লোকটা দিল। সব ভালোই ভালোই চলছে দেখে আনভির মনে মনে খুশিই ছিল, কিন্তু ডিক্লাইন্ড। সামনে ক্যাশিয়ার অস্বস্তি নিয়ে জানালো, স্যার আপনার কার্ডটা কাজ করছে না। আনভিরের মুখের হাসি কমে এলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, ভালো করে দেখো, তোমার মেশিন নষ্ট হয়তো। সে আবারও দেখলো, কিন্তু ফলাফল একই। আনভির হেসে বলল, টেকনিক্যাল ইস্যু হয়তো, আবার চেষ্টা করো। তৃতীয়বারও ব্যর্থ হলো। এবার ফ্যানদের ফিস ফিস শোনা গেল, সবটাই সাজানো নাটক নাকি? কার্ডে টাকা নেই তো শো অফ করলো কেন? কি লজ্জাজনক পরিস্থিতি। যারা উপহার নিয়েছে তাদেরগুলো কি ফেরত নিতে বলবে? ভালোই হয়েছে আমি লটারিতে জিতেনি, হাত থেকে জিনিস কেড়ে নেবে। আনভিরের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। চারপাশের ফিস ফিস শব্দে সে আরো ঘাবড়ে গেল। টিমের কারো থেকে কার্ড নেবে সে সুযোগটাও নেই। চারিপাশে ক্যামেরা। সে দ্রুত ফোন বের করে মৃধার নাম্বার ডায়াল করলো। কার্ডটা মৃধাই তাকে দিয়েছিল। রিং হলো, কিন্তু কেউ ধরল না। আনভির অস্থির হয়ে বেশ কয়েকবার ফোন করলো, তবুও ফোন রিসিভ হলো না। রুহিনকেও ফোনে পেল না সে। মনে মনে বেশ রাগ হলো তার। ফিসফিস করে হাসির পরিবেশ তৈরি হয়ে গেল মুহূর্তেই। কেউ কেউ রেগে আছে, কেউ তাকে নিয়ে মন্তব্য করছে। আনভির মাথা ভারী হয়ে এলো। সে বুঝতে পারছে আজ তার সব পরিকল্পনা এক মুহূর্তেই ব্যর্থ হয়ে যেতে পারে। একদিকে ফ্যানদের মন্তব্য, অপরদিকে টিম মেম্বারদের ইশারা। সব মিলিয়ে আনভির একটা সিদ্ধান্তেই এসে পৌঁছালো। বিল কত হয়েছে? 5,80,000 টাকা স্যার। দাম শুনে আনভিরের হার্ট অ্যাটাক করার উপক্রম। এত টাকার জিনিস কিনেছে এরা? সে সচরাচর মৃধার কার্ড ব্যবহার করে বলে পে করার আগে বিল সম্পর্কে জানতে চায় না, কিন্তু এখন নিজের কার্ড থেকে পে করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। অন্য কোনো কার্ড যে তার কাছে নেইও। নিজের কার্ডটা হাসি মুখে এগিয়ে দিল সে, তবে মুখে হাসি রাখলেও মনে মনে বেশ ক্ষুব্ধ সে। পিওর পিপল। বিল পে হয়ে গেল। এবার পরিবেশ কিছুটা শান্ত হলো। সবার মুখভাবে পরিবর্তন এলো, তবে আনভির মোটেও খুশি নয়। সে মনে মনে মৃধার উপর ভীষণ রেগে আছে, ভীষণ। সময়ের সাথে সাথে রাত গভীর হচ্ছে। চারিপাশে অদ্ভুত নীরবতা ছেয়ে আছে। লিভিং রুমে হালকা আলো জ্বলছে। দরজা খোলার শব্দ শোনা গেল। মৃধা ধীরে পাশে নিজের ক্লান্ত শরীরটা কেটে এনে ভেতরে ঢুকলো। টানা কাজ করে তার শরীরটা যেন আর চলছে না। জুতো খুলে ব্যাগটা সোফায় রাখলো সে। ডাইনিং টেবিল থেকে পানি পান করলো। সেই সময় আনভিরের কণ্ঠেও শোনা গেল, এতদিনে তোমার আসার সময় হলো, আরো কিছুদিন পরে ফিরতে। তার কণ্ঠে যেন ব্যঙ্গার্থ ভাব ছিল। মৃধা স্বাভাবিক কণ্ঠেই বলল, অর্ডারের চাপ ছিল, টাইম লিমিট কম ছিল, তাই ফেরার সময় পাইনি। এতটাই ব্যস্ত যে আমার ফোনটাও ধরার সময় পেলে না। বাহ, তোমার কি হয়েছে আবার? এত রাতে না ঘুমিয়ে বসে আছো কেন? তুমি কি কিছুই জানো না, নাকি না জানার ভান করছো? কি বলছো তুমি? পরিষ্কার করে বলো। আজকের ফ্যান মিটের কথা শুনেছো নিশ্চয়ই। ও হ্যাঁ, তোমার ফ্যান মিট ছিল, রুহিন বলেছিল। কেমন হয়েছে? সব ঠিকঠাক ছিল? ভালো, বেশ ভালো। তোমার ফোন কি বানের জলে ভেসে গিয়েছিল? এসব কোন ধরনের কথা আনভির?
তুমি এরকম ঠ্যাস মেরে কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। কপাল কুঁচকে জানতে চাইল মৃধা। তো আর কি আশা করছো তুমি? তোমাকে কতবার ফোন করেছি আমি হিসেব আছে? একটাবারও কল কানেক্ট হয়নি। ও ফোন ধরেনি বলে তুমি রাগ করেছো? সরি বেবি, ফোনটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে গেছিল। আমার বেবি আমাকে বুঝি মিস করেছে। মৃধা আনবিরের কাছে আসতে চাইলে সে সরে গেল, কার্ডটা টেবিলে ছুঁড়ে ফেলল। এই ফালতু কার্ডটা তুমি আমাকে ইচ্ছে করে দিয়েছো তাই না? তুমি জেনে বুঝে আমার সাথে এরকম করেছো যেন সবার সামনে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাই না? ইচ্ছে করে তুমি সব নাটক সাজিয়েছো। মৃধা অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। সামান্য টাকার জন্য তুমি এরকম করছো আনভির? এই তুমি আমাকে ভালোবাসো, আমার কার্ড দিয়ে পে করতে পারোনি বলে তুমি আমার সাথে এত বাজে ব্যবহার করলে? টাকা তো তোমার কাছেও ছিল, তোমার কাছে তো তোমার নিজের কার্ডটাও ছিল। তুমি এত তো টাকা ইনকাম করো, আমিও তোমাকে সব দিয়েছি, তাও সামান্য কয়েকটা টাকার সাথে তুমি এরকম ব্যবহার করছো। আনভির, আমি কি সত্যিই তোমার কাছে টাকার মেশিন? লোকে যা বলে তাই কি সত্যি? আমার প্রতি তোমার কেয়ার ভালোবাসা সবই তবে মিথ্যা? সবই কি টাকার কাছে তুচ্ছ? মৃধার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আনভির তার দেখে ঘাবড়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে মৃধাকে নিজের সাথে জড়িয়ে নিল। বেবি বেবি আই এম সরি, কান্না করো না। আসলে রাগের মাথায় ওসব বলে ফেলেছি। প্লিজ বেবি, কান্না বন্ধ করো। রাগের মাথায় মানুষ তো নিজের আসল রূপটাই দেখায়, সত্যিটাই বলে। তার মানে এটাই আমার প্রতি তোমার মনোভাব? না না, তুমি ভুল বুঝছো। আসলে এই সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সে সময় তুমিও ফোন ধরনি দেখে আমার রাগ হয়েছিল, মানে অভিমান হয়েছিল। আই এম সরি বেবি। সত্যি? চোখ তুলে তাকালো সে। একদম সত্যি। তোমার টাকা পয়সা এসব থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি। আমার তো তোমার জন্য বেশি চিন্তা হচ্ছিল। মিথ্যা বলছো না তো? আরে না, কি যে বলো। তবে তুমি হঠাৎ কার্ড বন্ধ করে দিলে কেন? মৃধা ধাক্কা দিয়ে আনভিরকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। চোখ মুখ কুঁচকে বলল, তুমি না একটু আগেই বললে তুমি আমার কথাই বেশি চিন্তা করো, তবে আবার কার্ডের কথা তুলছো কেন? আনভির মৃধার বাহুতে হাত রাখলো। আরে বেবি, আমি তো তোমার কথা চিন্তা করি বলেই জানতে চাইছি। তুমি তো আগে কখনো এরকম করনি, হঠাৎ এরকম হওয়ার কারণ কি? কোনো সমস্যা হয়েছে? কোম্পানির ফান্ড নেই বললেই চলে। কোম্পানির অবস্থা ভালো না, তাই তো এই কয়েকদিন বাড়িতে আসতে পারিনি। টাকা নিয়ে সমস্যা হওয়ার কারণে ব্যাংক কার্ড বন্ধ করে দিয়েছে। বেশ দুঃখী দুঃখী কণ্ঠে জানালো মৃধা। আনভির যেন চমকে উঠল। কি বলছো তুমি? কবে ঠিক হবে এসব? জানি না, যা টাকা আছে তা দিয়ে নতুন ডিলের প্রজেক্ট তৈরি করতে হবে। কোম্পানিতে বেতন দিতে পারবো কিনা তাও সন্দেহ। আনভির অবিশ্বাস্য চোখে মৃধার দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না, এত নামি দামি মেকআপ ব্র্যান্ড কোম্পানি কিভাবে এরকম পরিস্থিতি হলো। তোমার ব্র্যান্ড না ফেমাস, হঠাৎ এরকম হলো কেন? আগেও ছিল তোমার স্ক্যান্ডেল, যখনই বের হতো তখনই সেল কমে যেত, আর পার্টিতে হওয়া ঘটনার পর অনেক বাজে ভাবে সেলফ ড্রপ করেছে। সবকিছু ম্যানেজ করতে গিয়ে এরকম হলো। কবে ঠিক হবে এসব? ব্যাংক কার্ড কবে ঠিক করবে? জানি না। আনভির কিছু সময় চুপ থেকে আবারও বলল, তুমি তোমার বোনের থেকে সাহায্য নাও, তার তো ভালোই বিজনেস হচ্ছে। লাভ নেই, আপু কিছুদিন আগে শো করেছে, অনেক টাকা খরচ হয়েছে তাতে। এখন তার পক্ষেও আমাকে সাহায্য করা সম্ভব না। আনভির আর কিছু বলো না, কিছুটা বিরক্ত দেখাচ্ছে তাকে। মৃধা তার আরেকটু কাছে এসে বসলো। কিছু বলছো না যে? তুমি কি আমার উপর রাগ করেছো? আমার কাছে টাকা নেই বলে কি তুমি রাগ করেছো? কাঁদো কাঁদো স্বরে বলল মৃধা। আনভির হালকা হেসে তাকে নিজের সাথে জড়িয়ে নিল। আরে না, এসব কি বলছো তুমি? আমি তো এমনিতেই জানতে চাইছিলাম। তোমার যা তা তো আমারও, তাই না? তোমার কোম্পানির এই অবস্থা শুনে আমার চিন্তা হচ্ছিল। থাক, বেশি ভেবো না, তুমি মন দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। তুমি থাকলেই আমি খুশি। তুমি এখন আর রাগ করে নেই তো? না, একদম না। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁই ছুঁই। রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আনভির, বারান্দার গ্লাসটা টানা। হ্যালো, এতদিনে তাহলে আমার কথা মনে পড়লো? তাই মাঝরাতে অপর প্রান্ত থেকে এক মেয়ের কণ্ঠ শোনা গেল। আনভিরের কাউচে গা এলিয়ে দিল, বসলো। তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে বেবি, কিন্তু কি করব বলো,
চাইলেই কি তোমার কাছে ছুটে যেতে পারি? হয়েছে হয়েছে, আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। আমার কাছে তুমি আসোই তো নিজের দরকার হলে। আমার কথা কি তোমার এমনি এমনি মনে পড়ে? আরে কি যে বলো, তুই তো জানোই তোমাকে আমি কতটা ভালোবাসি। তা না হলে তোমার কাছে ছুটে যেতাম? ছোটে তো তুমি ওই মৃধার কাছেও যাও, তাকেও বুঝে এই কথাই বলো? বলি তো, কিন্তু সব কথা কি আর সত্যি হয় বেবি? কিছু কিছু সময় মিথ্যাকে সত্যের চাদরে পেঁচিয়ে রাখতে হয়, না হলে তা যে নিজের উপরই ভারী পড়ে। তুমি আমার সাথে আবার কবে দেখা করবে তানভীর? কতদিন হয়ে গেল? বেশ অস্থির শোনালো মেয়েটির কণ্ঠ। আনবির ঠোঁটের কোণে হাসি রেখে জানালো, আসবো আসবো, তোমাকেও যে আমি মিস করেছি বেবি, কিন্তু এখন আসা যাবে না। আর কয়েকদিন পরেই মুভি রিলিজ হবে। এখন সবার নজর আমার উপর। এই মুহূর্তে আরো নজরে পড়ে গেলে সমস্যা। বেফাস কিছু বেরিয়ে গেলে তখন সবকিছু বিফলে যাবে। তোমার ফ্যান মিটের কিছু ক্লিপ দেখলাম, ঘটনা কি? আর বলো না, মাথার মেজাজটাই খারাপ করে দিয়েছিল সেদিন। ও বাড়িতে ফেরার পর ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে গাল লাল করে দেই। অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। বাবা, এত রাগ! তো দিয়েছো নাকি থাপ্পড় তোমার পরলোক স্ত্রীকে? বাঁকাভাবে বলল মেয়েটি। অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। আর বড়লোক মাই ফুড, ওর থেকে এখন আমার কাছেই বেশি টাকা আছে। সেল নাকি ড্রপ করেছে, টাকা নেই, এসব কাহিনী শোনাচ্ছে। এভাবে আর কতদিন আনবে? তোমাকে ওই মৃধার সাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমার তো ইচ্ছে হয় ওই মুহূর্তে ওর নিঃশ্বাস আটকে ওকে মেরে ফেলি। আনবির হো হো করে হেসে উঠল, যেন সে মজার কিছু শুনেছে। তুমি হাসছো? অভিমানী কণ্ঠে বলল মেয়েটি। সে এখন ঘুমাচ্ছে। কেমন হয় এখন গিয়ে বালিশটা তার মুখের উপর চেপে ধরলে? ভেবে দেখো, সে শ্বাস নিতে না পেরে ছটফট করছে, হাত পা ছোড়াছুড়ি করছে বাঁচার জন্য। আনবি, তুমি ভীষণ খারাপ। বলে মেয়েটিও হেসে উঠল। তোমার এই আইডিয়া পছন্দ হয়নি? তুমি নিজে কাজটা করবে? তাহলে কি করা যায়? এটা কেমন হবে, ওকে নিয়ে আমি শপিং করতে যাব, তখন তুমি পেছন থেকে তাকে ধাক্কা দেবে, তারপর ধপাস ওখানেই চ্যাপ্টার শেষ। তাও যদি না মরে তবে হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে। তখন তাকে ভুলিয়ে ভালিয়ে তার সব সম্পত্তি, কোম্পানি, বাড়িঘর নিজের নামে করে নেব। তারপর ওই অবস্থায় তাকেও গায়েব করে দেব। দুজনেই একসাথে হেসে উঠল। এত রাতে কার সাথে কথা বলছো তুমি? আচমকা কণ্ঠস্বরে কেঁপে উঠল আনভির। ধপ করে হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। মৃধা। বারান্দার ম্লান আলোয় আনভিরের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝেতে। ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেল। নিচে পড়ে নষ্ট হয়ে গেল কিনা বোঝা গেল না। চারপাশটা থমথমে হয়ে উঠল। মৃধা। আনভির তোতলাতে লাগলো। মৃধা চোখ মুখ কুচকে তার দিকে তাকিয়ে আছে। পরনে হালকা সাদা নাইট ড্রেস, চুলগুলো তখনও এলোমেলো। এত রাতে কার সাথে কথা বলছো তুমি? বেশ শান্ত স্বরে জানতে চাইল সে। আনবির তাড়াতাড়ি মেঝে থেকে ফোনটা তুলে নিল, দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। তুমি ঘুমাওনি কেন? আমি ঘুমিয়ে থাকলে তোমার লাভ হতো বুঝি? আর এসব কি বলছো? চলো ঘুমাতে যাবে। মৃতার হাত ধরতে গেলে সে ঝটকা দিয়ে মেরে হাত ছাড়িয়ে নিল। আগে আমার প্রশ্নের উত্তর দাও, এত রাতে কার সাথে কথা বলছিলে তুমি? আরে কিছু না, কলিগের কল ছিল। মুভির ব্যাপারে একটু টেনশনে আছে সবাই, তাই। মৃদা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, যেন এক তিক্ততায় ভরা হাসি। কলিগ? এই মাঝরাতে? তা কোন কলিগকে বেবি বলে ডেকে কথা বলে? আনবির এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর হেসে বলে উঠল, আরে তুমি ভুল শুনেছ, আমি তো শুধু কাজের কথা বলছিলাম। তুমি ঘুমের ঘোরে কি না কি শুনেছ। মৃধা এগিয়ে এসে তার চোখে চোখ রাখলো। আমি ভুল শুনেছি? ঠিক আছে, তাহলে একবার ফোনটা দেখি। আনবির আগোচরে এক পা পিছিয়ে গেল। ফোন কেন? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? কি বলেই ফোন দেখতে চাইছি? তাহলে আমার মনে আর কোনো সন্দেহ কিংবা খসখস থাকবে না। দাও। হাত বাড়িয়ে দিল মৃধা। এখন ফোনে চার্জ নেই, কাল দেখিও না হয়। মৃধা ঠোঁটে হাসি রেখে বলল, তাহলে কাল দেখবই। তাকে চলে যেতে দেখে আনবির গোপনে স্বস্তির নিঃশ্বাস নিল, তবে তা বেশি সময় স্থায়ী হলো না।
আনভির। তার শীতল কণ্ঠস্বরে অজান্তেই কেঁপে উঠল আনভির। মৃধার দৃষ্টিতে অস্বস্তিতে আনভিরের গলা শুকিয়ে এলো। অভিনয়টা তুমি ভালোই করতে পারো, চালিয়ে যাও। তোমার প্রতিভার মূল্য আর কেউ সঠিকভাবে না দিলেও আমি তার যথার্থ প্রাপ্যই দেব। কথাটা বলে মৃধা ঘরে ঢুকে গেল। ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। আনভির দাঁড়িয়ে রইল একইভাবে। ফোনের টুংটাং শব্দে পকেট থেকে তা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল কিছু মেসেজ। কি হলো, ফোন কেটে দিলে কেন? ডোন্ট ওয়ারি বেবি, ওয়ান ডে শি উইল বি আউট অফ দ্য ওয়ে, দেন অনলি ইউ অ্যান্ড মি। গুড নাইট মাই লাভ। উপর থেকে মেসেজগুলো দেখে রেখে দিল সে। পরের দিন সকালে মৃধা রান্নাঘরে কাজ করছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, তবে ঘরের ভিতরের পরিবেশ অদ্ভুত রকমের শান্ত। আনভির ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো। কফি বানাচ্ছ? মৃধা উত্তর দিল না, কিছু শোনেনি এমন ভান করল। এই যে তোমার সাথে কথা বলছি। মৃধা এবারেও তাকালো না, চুপচাপ কাপটা টেবিলে রেখে বসে পড়ল। আনভির বুঝলো মৃধা এখনো আগের রাতের কথা মাথায় রেখে আছে। তুমি কাল রাতের ঘটনায় এখনো রেগে আছো? গত রাতের ব্যাপারটা তুমি ভুল বুঝেছ। মৃধা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল, কণ্ঠস্বর কড়া করে বলল, মিথ্যা শোনাতে হবে না আনভির, আর কোনো অজুহাত চাই না। তুমি বালিশ চাপা দিয়ে শাসাটকে ফেলবে বলেছ না? এটাও কি খুব ভুল শুনেছি আমি? তোমার কি মনে হয় আমার কানের সমস্যা নাকি মাথায় সমস্যা আমার? আনভির ভরকে গেল। সে বুঝতেও পারেনি মৃধা এসবও শুনেছিল। সে বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আরে তুমি ওসব সিরিয়াসলি নিও না তো, ওসব তো মুভির সিন নিয়ে কথা বলছিলাম আমরা। মৃধা যেন থমকে গেল, অদ্ভুত দৃষ্টিতে তাকালো আনভিরের দিকে। আনভির তাকে নিজের সাথে জড়িয়ে গেল, মিষ্টি মধুর স্বরে বলল, আমার বুদ্ধ স্ত্রী, তুমি না একটু বেশি ভেবে ফেলেছ। ঘুমের ঘরে মাঝপথ থেকে কি না কি শুনেছ, আর আমাকে ভুল বুঝে বসে আছো। তোমার সাথে কি আমি এসব কখনো করতে পারি? বেবি ডাকছিলে কাগে, নাকি সেটাও মুভির অংশ? আরে ওর নামই বেবি, কি অদ্ভুত নাম তাই না? তোমাকে ছাড়া আমি আর কাকে এত আদর করে বেবি ডাকবো? তোমার বিশ্বাস না হলে ফোন চেক করতে পারো। বলতে বলতে তার দিকে নিজের ফোনটা এগিয়ে দিল আনভির। মৃধা ফোনটা নিতে গিয়েও হাত ফিরিয়ে নিল। তোমার উপর আমার বিশ্বাস আছে। আনভির হেসে তার মাথাটা নিজের বুকে ঠেকালো। তার অগোচরে মৃধার চোখে জল জমে গেল। এদিকে মৃধার আড়ালে আনভিরের ঠোঁটের কোণে ফুটে উঠল দ্রুত হাসি। হয়তো আসলেই সবকিছুর ইতি টানার সময় ঘনিয়ে আসে। ম্যাম, আপনার কি শরীর খারাপ? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল রুহিন। মৃধা স্বাভাবিক স্বরে বলল, না, ঠিক আছি আমি ঠিক আছি রুহিন। রুহিন চুপ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীর স্বরে বলল, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। আপনার চোখ মুখ ফুলে আছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। কোনো সমস্যা হয়েছে ম্যাম? যদি চান আমাকে বলতে পারেন। তুমি টেনশন করো না। রুহিন এক পা এগিয়ে এলো, চিন্তিত স্বরে আবারও বলল, কথাগুলো বলে আপনি হয়তো আমাকে এড়াতে চাইছেন, কিন্তু আপনাকে আমি অনেকদিন ধরে চিনি। আপনার চোখ মুখ বলছে নিশ্চয়ই কিছু নিয়ে চিন্তিত। আপনি সবসময় সবার পাশে থাকেন, সবার কথা শুনেন, সাহায্য করেন। আপনার কষ্ট কারো সাথে ভাগ না করেন, তাহলে তা শুধু আপনাকেই ভিতর থেকে ভেঙে দিবে। মৃধা আগের মতোই শান্ত স্বরে বলল, সব কথা তো সব জায়গায় বলা যায় না রুহিন, আমি ঠিক আছি। আমাকে না বলুন, মৈত্রী ম্যামকে জানান। কাউকে কিছু বলতে হবে না, তুমি যাও, বাকি কাজগুলো কতদূর এগুলো দেখো। আর কিছু বলার মতো পেল না রুহিন। হতাশ হয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। রাত প্রায় 12টা। আনভির ড্রয়িং রুমে একা বসে ল্যাপটপে কিছু করছিল। হঠাৎ তার মেইলে নোটিফিকেশন এলো। তা খুলতেই স্ক্রিনের উপর ভেসে উঠল কিছু ছবি, যা দেখে তার চোখে মুখের ভার পরিবর্তন হয়ে গেল। আনভিরের নিঃশ্বাস আটকে আসছে, যেন গলা শুকিয়ে এসেছে তার। অসম্ভব, এগুলো কারো কাছে কিভাবে গেল? কিছু সময় পর অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, মিস্টার আনবির, আপনার এই ছবিগুলো যদি মিডিয়ায় পৌঁছে যায় বুঝতেই পারছেন কি হবে। আপনি এমনিতেই আলোচনায় আছেন। আপনার সিনেমা রিলিজের সময় ঘনিয়ে আসছে। কেরিয়ার যদি প্রিয় হয়ে থাকে তাহলে ভালোই ভালো 2 দিনের মধ্যে 70 লক্ষ টাকা জোগাড় করুন। টাকা যদি সময় মতো ব্যবস্থা না হয়, পরিণতি কিন্তু আপনার কল্পনার বাইরে হবে। মেসেজটা পড়ে আনভিরের বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো সে জনম জনমের পিপাসায় ভুগছে, তৃষ্ণা বুঝি তার প্রাণ চলে যাওয়ার উপক্রম। কে হতে পারে? কিভাবে এসব ছবি পেল?
বিড়বিড় করে সে। এরই মাঝে আবারও আরেকটি মেসেজ এলো। ভাবছো কারো কাছে সাহায্যের জন্য যাবে? পুলিশের কাছে যাবে? যাও, তবে মনে রেখো একবার খবর বেরিয়ে গেলে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এগুলো পাঠিয়ে দেব। তোমার নাম ডাক তোমার প্রিয় না হলে যাও। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যাবেই বা কার কাছে। কাউকে বলার মতো সুযোগটাই যে তোমার কাছে নেই। 2 দিন সময় দিলাম, কিভাবে কি করবে ভেবে দেখো। সময় মতো কাজ না হলে ছবিগুলো তোমার স্ত্রী মৃধাকে সবার আগে পাঠাবো। আনভিরের গলায় শুকিয়ে গেল। সে ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে দিল। মাথা ঘুরছে তার। সব শেষ হয়ে যাবে যদি এসব ফাঁস হয়। মুভি রিলিজের আগে আবারও কিছু বের হলো, কেলেঙ্কারি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চিন্তা করতে করতেই রাত পার করলো আনভির। মৃধা মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। আনভির সোজা তাকিয়ে বলে বসলো, আমার কিছু টাকা দরকার, জরুরি। মৃধা ভ্রু কুঁচকে তাকালো। কেন? কিসের জন্য? এত সকালে তোমার টাকার প্রয়োজন কেন? তুমি এত প্রশ্ন করছো কেন? প্রয়োজন বলেই চাইছি, তাড়াতাড়ি দাও। কত টাকা? 60 লক্ষ। মৃধা তাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আনভির দাঁতে দাঁত চেপে ধরল, রাগী স্বরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? সামান্য কটা টাকার জন্য তুমি আমার সেই এরকম করছো? মৃধা নির্লিপ্ত ভাবে জানালো, বিশ্বাসের কথা এখানে নয় আনভির। এতগুলো টাকা তোমাকে আমি দিতে পারবো না। কোম্পানির অবস্থা এমনিতেই ভালো নয়। যা টাকা আছে তা দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে। ক্লায়েন্টকে প্রয়োজন থেকে বেশি প্রফিট অফার করতে হচ্ছে। কোম্পানির এতগুলো মানুষ, তাদের বেতন সময় মতো দিতে হবে। ব্যাংকও আমার অনেকগুলো কার্ড বন্ধ করে রেখেছে। আমাকে সবার কথা চিন্তা করতে হবে আনভির। এই মুহূর্তে হুট করে এতগুলো টাকা তোমাকে দেওয়া সম্ভব হবে না। তার কথায় আনভিরের মাথায় যেন বজ্রপাত হলো। চোখে মুখে অস্থিরতা, আতঙ্কের ছাপ ফুটে উঠল। তাহলে এখন কি হবে? এতগুলো টাকা আমি কোথায় পাবো? আনভিরের বুকের ভেতরটা কাঁপতে লাগলো। সে ভেবেছিল মৃধা থেকে বেশ কিছু টাকা নিয়ে বাকিরা তার থেকে দেবে, কিন্তু এখন তো সব উল্টে গেল। এই 2 বছরে যা জমিয়েছে, কয়েকটা অ্যাড এবং 2-3টা মুভি করে যা অর্জন করেছে, খরচ করে সব মিলিয়ে মোটে তার কাছে 1 থেকে 1.5 কোটি টাকা আছে। তার থেকে যদি এতগুলো টাকা ব্ল্যাকমেলার দিয়ে দিতে হয়, তবে তার তো সব শেষ হয়ে যাবে। আনভির যেন সবকিছু অন্ধকার দেখছিল। মনে হচ্ছিল তাকে চারপাশ থেকে কিছু চেপে ধরেছে। নিঃশ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছিল। অল্প আলোতে নিজেকে আড়াল করে রেখেছে আনভির। দৃষ্টি তার কিছুটা দূরে থাকা টেবিলে আবদ্ধ। সে এখন একটা 5 তারকা হোটেলের 3য় ফ্লোরে অবস্থান করছে। সেখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে নামি দামি লোকেদের আসা যাওয়া লেগে থাকে। যেহেতু এই রেস্টুরেন্টে বড় বড় মানুষরা আসে, তাই কমন টেবিল ছাড়াও বেশ কিছু প্রাইভেট রুমও আছে। আনভির এখানে খেতে আসেনি, বরং ব্ল্যাকমেইলারকে হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করছে। অনেক কষ্টে মনে পাথর চাপা দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে ব্ল্যাকমেইলারকে দেওয়ার জন্য। টাকার ব্যাগটার কথা মতো টেবিলের নিচে রেখেছে সে, তবে রেখেই চলে যায়নি, লুকিয়ে আছে হাতে নাতে ধরার জন্য। এত সহজে তার এতদিনের জমানো টাকা হাতছাড়া করতে পারবে না, হতে দেবে না সে। তবে এছাড়াও আরেকটা কারণ আছে। তার মনে আচমকা সন্দেহের ছোঁয়া লেগেছে মৃধাকে নিয়ে। ইদানিং মৃধার আচরণ তার সুবিধার মনে হচ্ছে না। আগে যে মেয়ে যে সে কিছু বলার সাথে সাথে দায়নি হাজির করত, এখন এটা ওটা বলে তা এড়িয়ে চলে। সেদিন টাকা চাওয়ার পরে মুখের উপর না করে দিল। এতে আনভিরের রাগ এবং সন্দেহ দুটোই হলো। সে তো ভেবেই রেখেছে যদি মৃধা এই ব্ল্যাকমেলারের পেছনে থাকে, তবে তাকে মোটেও ছাড়বে না, ডানা একেবারে কেটে দেবে, যেন আর কোনোদিন ফরফর করার সাহস না হয়। আচমকা তার নজর এলো কেউ টেবিলটার পাশ দিয়ে চলে গিয়েছে। সেই মহিলার হাতে একটা ট্রলি ছিল। তার ধ্যান আসতে আসতে মহিলা দূরে চলে গেল। আনভির ছুটে এলো, হাত ধরে মহিলার পথ আটকে দিল। ব্যস্ত এবং রাগী স্বরে প্রশ্ন করল, কে পাঠিয়েছে তোমাকে? কি সব বলছেন? হাত ছাড়ুন আমার। আনভির হাত ছেড়ে ট্রলিটা উল্টে পাল্টে দেখে। উপরে নিচে কোনো জায়গা বাদ রাখেনি সে। আরে কি করছেন? জিনিসগুলো এলোমেলো করছেন কেন? ব্যাগটা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো ব্যাগটা? কিসের ব্যাগের কথা বলছেন? আমি কোনো ব্যাগ দেখিনি। কার কথায় কাজ করছো তুমি? কত টাকা দিয়েছে সে তোমাকে? আমি দ্বিগুণ দেব, শুধু ব্যাগটা ফেরত দাও।
মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসের ব্যাগের কথা বলছেন? আমি কোনো ব্যাগ দেখিনি, আর না কারো কথায় কাজ করেছি আমি। আমাকে কেউ কোনো টাকা দেয়নি, আমি তো এই হোটেলেই কাজ করি। বুক ধপ করে উঠল আনভীরের। কয়েক পা পিছিয়ে গেল সে। মহিলাটি তাকে বকতে বকতে ট্রলি ঠেলে চলে গেল। আনভীর যেন এবার চোখে অন্ধকার দেখছে। শেষ, সব শেষ। বিড়বিড় করলো সে। এক প্রকার টলতে টলতে বাড়িতে এলো আনভীর। ধপ করে সোফায় বসে পড়ল, মাথা আপাতত তার ফাঁকা। কি করবে, কি হতে যাচ্ছে বা হচ্ছে, কিছুই তার মাথায় ঢুকছে না। ফোনের শব্দে কেঁপে উঠল আনভীর। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে তা বের করে চেক করলো। টাকা ঠিকই আছে, তুমি বেশি চালাকি করে ভালো করনি, এর মূল্য তোমাকে দিতে হবে। এখন কিছুদিন রেস্ট করো, এরপর ছোটা শুরু হলে নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও হয়তো পাবে না। বাই বাই সুপারস্টার আনবীর। মেল পড়ে আনভীরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। মনে হলো অদৃশ্য কেউ তার কানের কাছে উচ্চস্বরে হাসে। অজান্তে কেঁপে উঠল সে। আরে বাহ, হিরো সাহেবের এতদিনে আমার কথা মনে পড়লো। আমাকে মিস করছিলে? আমার কথা ভেবে ভেবে ঘুম হারাম হয়ে গেছিল নাকি? আনভীর বিরক্ত নিয়ে বলল, চুপ করো, বাজে কথা বলবে না। এমনিতেই সমস্যায় আছে, আর তুমি মজা করছো। তোমার আবার কি সমস্যা? তোমার কাছে তো টাকার মেশিন আছে, হাতের মুঠোয় পাওয়ার আছে, আঙ্গুল দাঁড়ালেই সব মিথ্যা গায়েব হয়ে যাবে। আমাদের ছবি তুলেছে কেউ, এছাড়া অন্য মেয়েদের সাথে আমাদের ছবিও আছে। এগুলো লিক করবে বলে ব্ল্যাকমেইল করছে। মেয়েটা হেসে উঠল। আর নতুন কি? এমনিতেও তোমার কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছে, আবারও যদি হয় তবে আগের মতোই ম্যানেজ করে নেবে। আরে সমস্যা যদি এতই সহজ হতো তাহলে এত চিন্তার কিছু ছিল না, কিন্তু এটা এতটাও সহজ নয়। ব্ল্যাকমেইলার আমার সম্পর্কে আরো অনেক কিছু জানে, আর সে মৃধাকে জানিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে। এতগুলো টাকা দিলাম, কিন্তু তার হাব ভাবে আমার মনে হচ্ছে না এত সহজে সবকিছু মিটমাট হবে। তাহলে কি করবে এখন? সবকিছু শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না। তাকে ধরার জন্য লুকিয়েছিলাম, কিন্তু তাও কিভাবে জানি আমার চোখের সামনেই ব্যাগটা নিয়ে চলে গেল। আমি কাউকেই দেখতে পাইনি, কিন্তু ব্ল্যাকমেইলার আমার কাজকর্ম যেন সব নজরে রাখছে। তুমি হিরো শাস্তি গিয়েছিলে তাই না? ব্ল্যাকমেলার ধরতে চেয়েছিলে? ওরে বাবা, সিনেমায় যেমন ভিলেনকে ধরা যায়, বাস্তবে কি এত সহজ? সিনেমা হোক আর রিয়েল লাইফ, খুঁজে তো আমি বের করবই। আমার পথের কাঁটা যেই হবে তাকে উপড়ে ফেলতে। তোমার কাউকে সন্দেহ হচ্ছে? সময় নেব না। আমার কেন যেন মৃধার আচরণে সন্দেহ হচ্ছে। মৃধা, তুমি না বলেছিলে সে তোমার উপর বিশ্বাস করে, তোমাকে কখনোই অবিশ্বাস করবে না? এখন কি হলো? যেন খানিক ব্যঙ্গ করে বলল মেয়েটি। জানি না, তবে কোথাও না কোথাও আমার খটকা লাগছে। তাহলে এখন কি করবে? যদি তোমার সন্দেহ সত্যি হয় তাহলে সব শেষ, বিপদ আমাদের মাথার উপর ঘুরছে। কিন্তু আমি নিশ্চিত নই। সন্দেহ থেকে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে পরে যদি হিতে বিপরীত হয় তখন? তোমার সন্দেহ নিশ্চিত হতে একটা উপায় আমার কাছে আছে। কি? মৃধার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখো। যদি সত্যি সে এসবের পেছনে থাকে তবে এতে সব পরিষ্কার হয়ে যাবে। আনভীরের পছন্দ হলো আইডিয়াটা। খারাপ বলনি। যদি আসলে তোমার সুন্দরী বউ টের পেয়ে যায় তখন কি করবে? কি আর করব, কাউকে জানানোর আগে তাকেই দুনিয়া থেকে নাই করে দেব। শোনো, বর্তমানে তোমার বউ তোমার দুর্বলতা, তার নামেই সব টাকা, সব প্রপার্টি। ওকে সরাতে না পারলে তুমি এক কদমে এগোতে পারবে না। তবে তাকে হুট করে সরিয়ে দিলেও কিছুই তোমার হাতে আসবে না, উল্টো সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসবে তুমি। আনভীর কিছু বলল না, তবে তার চোখে রাগের ছোঁয়া দেখা গেল। তাহলে কি করব এখন? সে কিছু করবে তার আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যদি সত্যি সেসবের পেছনে থাকে তবে তোমাকে সাবধানে থাকতে হবে। সে নিশ্চয়ই তোমার উপর নজর রাখছে। যদি সত্যি সে এসব করে তবে তোমার প্রথম কাজ হবে ওকে ভেতর থেকে ভেঙে দেওয়া, মানসিকভাবে অসুস্থ প্রমাণ করো। তখন কে আর তাকে বিশ্বাস করবে? তুমি সহজেই সব কাগজপত্র দখলে নিতে পারবে। পাগল প্রমাণ করা এটা খারাপ আইডিয়া না। তুমি তো নামই অভিনেতা, অভিনয় তোমার রক্তে মিশে আছে। ওকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দাও, এমন পরিস্থিতি তৈরি করো যাতে মনে হয় ও হ্যালুসিনেট করছে। দরকার পড়লে এমন ওষুধ দাও যেগুলো খেলে সে অদ্ভুত জিনিস দেখতে শুরু করবে, কিন্তু পরবর্তীতে রিপোর্ট তার উপস্থিতি পাওয়া যাবে না। তারপর এমন কিছু করতে হবে যেন সব
কিছু আমাদের ফেভারে চলে আসে। একটা অ্যাক্সিডেন্ট, যেন কেউ সন্দেহ না করে। সবার কাছে যা হবে শুধুই একটা অ্যাক্সিডেন্ট। আমিরের চোখ যেন জল করে উঠল। কুৎসিত ভাবে হেসে উঠল সে। তার হাব ভাবে মনে হচ্ছে সে হয়তো আরো বড় কোনো ঘৃণ্য পরিকল্পনা করছে। পরবর্তী এক সপ্তাহ আনবির অনেক কলা কৌশল করে মৃধার ব্যাংক স্টেটমেন্ট বের করলো। তার প্রতিটা কর্মকাণ্ডে নজর রাখলো শকুনের মতন, কিন্তু সর্বশেষ যা তার হাতে এলো তাতে সে অবাক না হয়ে পারল না। একটি সপ্তাহ ধরে শকুনের মতো মৃধার প্রতিটি কাজকর্ম নজরে রেখেছিল আনবির। বিভিন্ন কলা কৌশলে টাকা খরচ করে ব্যাংক স্টেটমেন্ট বের করলো সে, কিন্তু শেষমেশ যা হাতে এলো তা দেখে আনবির হতাশই হলো। সোফায় গা এলিয়ে দিয়ে মাথা চেপে ধরল আনবির। এটা কিভাবে সম্ভব? কোথাও সন্দেহ করার মতন কিছুই নেই। কোনো লেনদেন হয়নি? হয়েছে, তবে তার ক্লায়েন্টের সাথে। যা লেনদেন হয়েছে তার উপযুক্ত সোর্স আছে। ফোনের ওপাশ থেকে মেয়েটি বলল, আমি তো আগেই বলেছিলাম, হয়তো মৃধা এখনো কিছুই জানে না। তুমি শুধু শুধু টেনশন মাথায় নিয়ে সব প্ল্যান গন্ডগোল করে ফেলছো। আনবির ঠোঁট কামড়ে বলল, তবে যাই হোক, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। ভেবেছিলাম আরো কয়েক বছর সময় নিয়ে কাজটা করব, কিন্তু আর অপেক্ষা করলে কিছুই হাতে থাকবে না। বেশি তাড়াহুড়া করলে যদি বুঝতে পেরে যায়? পাবে না। আমি ওর সামনে ভালোবাসার অভিনয় করলে ও কিছুই সন্দেহ করবে না। কি করবে তুমি? আনবির বলতে গিয়েও কেন যেন চুপ হয়ে গেল। আমি করব আমার মতো, তুমি আপাতত এসবের বাইরে থাকো। তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমার সাথে দেখা করবে কবে? এবার কিন্তু আমি কোনো বাহানা শুনবো না। করব কয়েকদিন পর, এখন রাখো। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করছিল মৃধা। সে সময় আনবির একটা দুধের গ্লাস টেবিলে রাখলো, মৃধাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তোমার আবার কি হলো? ও মা, আমি কি আমার বউকে জড়িয়ে ধরতে পারি না? পারো, তবে কি মনে করে ধরেছো সেটাই প্রশ্ন। সব সময় কি কারণ লাগে নাকি? তাহলে আমি ঘুমাতে যাচ্ছি। আনবিরের হাত সরিয়ে দিয়ে বলল মৃধা। আনবির দ্রুত তার হাত টেনে ধরল। মৃধার প্রশ্নবোধক চাহনি দেখে সে দ্রুত গ্লাসটা তার সামনে এগিয়ে দিল। এটা কি? তোমার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি। আমি তো রাতের খাবারের পরে কিছু খাই না। এখন থেকে খাবে। আমি প্রতিদিন তোমাকে গরম করে দেব। আমার ইচ্ছে করছে না, তুমি খেয়ে ফেলো। মৃধাকে বিছানায় বসিয়ে দিল আনবির। না, এটা তোমাকে খেতেই হবে। জানো না দুধ স্কিনের জন্য কত উপকারী? আর্টিফিশিয়াল জিনিস থেকেও এসব স্কিনের জন্য বেশি উপকারী। দেখো তুমি কতটা শুকিয়ে গিয়েছো। নাও নাও দেখি, করো। এক প্রকার জোর করে মৃধাকে দুধটা খাইয়ে দিল আনবির। দাঁড়াও দাঁড়াও, আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও পুরোটা খেল মৃধা। আনবির পুরোটা সময় সামনে দাঁড়িয়েছিল। নাও, শেষ করেছি, এবার শান্তি। গুড গার্ল, এবার ঘুমিয়ে পড়ো। আমি গ্লাসটা রেখে আসছি। আনবির চলে গেল। পেছনে যে মৃধা তার দিকে তাকিয়েছিল সেটা সে দেখল না। অজানা মেয়েটির জোড়াজুড়িতে তার সাথে দেখা করতে হলো আনবিরের, যদিও সে চাইছিল না দেখা করতে। পরের সপ্তাহে মুভি রিলিজ হবে। কতজন তার উপর নজর রেখেছে কে জানে, কিন্তু কে শোনে কার কথা। একটা 5 তারকা হোটেলে দাঁড়িয়ে আছে দুজনে। লিফটের জন্য অপেক্ষা করছে তারা। মেয়েটা আনবিরের একটা হাত পেঁচিয়ে ধরে আছে। এই হোটেলের 2য় ফ্লোরে থাকা রেস্টুরেন্টে খাবার খেয়ে কিছু সময় উপরে থাকা প্রাইভেট রুমে সময় কাটাবে তারা। এরকমই প্ল্যান করে এসেছে তারা, কিন্তু সব সময় সব কি আর প্ল্যান মাফিক হয়? লিফটের দরজা খুলতেই থমকে গেল দুজনে। আপনা মেয়েটার হাত বাঁধন আলগা হয়ে এলো। লিফটের ভেতর থেকে বেরিয়ে এলো মৃধা। তারপর পাশাপাশি বেরিয়ে এলো এক অচেনা পুরুষ। তাকে দেখে মৃধা হেসে এগিয়ে এলো। হোয়াট আ কোইন্সিডেন্স। আনবির, তুমি এখানে? তোমার না কোনো কাজ ছিল? আনবির মৃধার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? তোমার না অফিসে থাকার কথা? এই ছেলেটা কে? আর চোখে তাকালো সে। মৃধা হাসলো, তবে সেই হাসির উপযুক্ত কারণ আনবিরের বোধগম্য হলো না। আমি কাজেই এসেছি, ওনাকে আমার কিছু ডকুমেন্টস দেওয়ার ছিল, কিছু কথাও ছিল, তাই এখানে এসেছি। তুমি কেন এসেছো? তোমার পাশে এটা কে? কোনো সেলিব্রিটি নাকি মুখ আড়াল করে রেখে দিয়েছি? থতমত খেয়ে গেল আনবির। মেয়েটা মাস্ক আরো টেনে টুনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ও আসলে ওই আমার ফ্রেন্ড, পুরনো বন্ধু আর কি। তা না হয় বুঝলাম, তবে তুমি এরকম ঘাবড়ে গিয়েছো কেন? কথা আটকে যাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো কিছুতে ভয় পেয়েছো তুমি। ভয়? আরে না, ভয় কেন পাবো? ঠিক আছি আমি।
তোমরা বুঝি খুব ক্লোজ ফ্রেন্ড, তাই তো কাপলদের মতো হাত ধরে রেখেছিলে। আরে না, এসব কি বলছো তুমি? আসলে ও একটু বেশি ফ্রেন্ডলি, এই আর কি। ভালো, তোমার ফ্রেন্ডের মনে হয় আমাকে পছন্দ হয়নি, আমাকে দেখে নিজেকে আরো আড়াল করে রাখছে। মৃধা এগিয়ে এলো, হাত বাড়িয়ে দিল মেয়েটির দিকে। হাই, আমি মৃধা, তোমার ফ্রেন্ডের লিগ্যাল ওয়াইফ। মেয়েটি আর চোখে আনবীরের দিকে তাকালো। আনবীর মৃধাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। আসলে ও একটু লাজুক, সবার সাথে কথা বলে না তেমন। তুমি না বললে সে খুবই ফ্রেন্ডলি? হ্যাঁ, কিন্তু অপরিচিতদের সাথে কথা বলে না। থতমত খেয়ে বলল সে। ও তাহলে চলো পরিচিত হয়ে নেই, আমার তরফ থেকে না হয় তাকে ট্রিট দিলাম। আনবীর এবং মেয়েটি উভয়ে ভরকে গেল। আনবীর মেয়েটিকে চোখের ইশারায় কিছু বোঝালো। না না, তার দরকার নেই। আমার হঠাৎ কিছু কাজের কথা মনে পড়েছে। তোমরা কাপল নিজেদের টাইম এনজয় করো, আমি আসছি, ভাই। বলে দ্রুত সেখান থেকে মেয়েটি চলে গেল। মৃধার সাথে থাকা ছেলেটিও ততক্ষণে চলে গিয়েছে। আনবীরের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো মৃধা। তার চাহনি দেখে কথা ঘোরানোর চেষ্টা করলো সে। তুমি খাবে? তুমি চলো কিছু খেয়ে আসি। দরকার নেই, আমার কাজ আছে। আনবীরকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। তার ব্যবহারে আনবীর প্রচুর রাগ হলো। নিজে নিজেই বিড়বিড় করলো। সময় সুযোগের অপেক্ষা, তোর দেমাগ আমি ঘুচিয়ে দেব। আনবীরের মুভি রিলিজ হয়েছে 1 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। মোটামুটি ভালোই হিট হয়েছে। টিমের সবাই বেশ খুশি। আনবীরও যে খুশি তা তার হাবভাবেই স্পষ্ট। এই সপ্তাহের শেষ দিকে তারা সবাই মিলে একটা পার্টি রেখেছে। সেলিব্রেশন করবে সকলে। আনবীর খরচের বেশিরভাগটাই নাকি বহন করবে। অপরদিকে মৃধার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। প্রায় সময় নাকি মাথা ধরে থাকে তার। চোখের দৃষ্টিও নাকি ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আনবীর উপরে উপরে তার জন্য চিন্তিত দেখালেও মনে মনে সে ভীষণ খুশি। তার মানে তার প্ল্যান ঠিকমতো কাজ করছে। সোফায় বসেছিল মৃধা, ল্যাপটপে কিছু করছিল। আনবীর তার সামনের সোফায় পায়ের উপর পা তুলে ফোন টিপছে, মাঝে মাঝে মিটিমিটি হাসছেও। তবে তার মৃধার অগোচরে আচমকা বেল বেজে উঠল। হেল্পিং হ্যান্ড গিয়ে দরজাটা খুলে দিল। হাই ম্যাম। আরে রুহিন যে, তুমি আসবে আগে বলনি তো? বসো বসো আন্টি, ওর জন্যই নাস্তার ব্যবস্থা করো। হাই স্যার। সিঙ্গেল সোফায় বসে আনবীরের উদ্দেশ্যে সে বলল। আনবীর শুধু মাথা নাড়াল, উঠে যেতে গিয়েও বসে রইল। আর চোখে রোহিণীর দিকে তাকিয়ে রইল সে। এই ছেলেকে তার একদমই পছন্দ না। প্রায় সময় মৃধাকে এটা ওটা বুঝিয়ে তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। তার কপাল ভালো, তাই তো মৃধা এই ছেলের কথা কানে নেয়নি। না হলে এত কিছু এত সহজে সে পেত নাকি। ফোনের দিকে তাকিয়ে আড়ি পেতে দুজনের কথাই শুনতে লাগলো আনবীর। তা রুহিন, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? ম্যাম, আপনাকে এই সপ্তাহে সিঙ্গাপুর যেতে হবে। হঠাৎ সিঙ্গাপুর কেন? আনবীর আরো কান খাড়া করে শুনল। কিছুদিন পরেই একটা মিটিং পড়েছে একটা ইন্টারন্যাশনাল ব্যান্ডের সাথে। অনলাইনে ফিক্স করনি কেন? তুমি জানো না এই সপ্তাহের শেষের দিকে আনভীরের মুভি রিলিজের জন্য পার্টি রাখা হয়েছে? কণ্ঠে রাগি রাগি ভাব রেখেই বলল মৃধা। রোহিণ আমতা করতে লাগলো। জানি ম্যাম, কিন্তু ওনারা অনলাইনে মানছেন না, সরাসরি মিটিং করতেই হবে, না হলে প্রজেক্ট ক্যান্সেল করে দিতে পারে। মৃধার যেন মন খারাপ হলো। সে কিছু সময় চুপ করে ভাবলো। দুঃখী দুঃখী স্বরে আনভীরকে ডাকলো। আনভীর এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। তুমি তো জানো আমি কতটা এক্সাইটেড ছিলাম তোমার জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি না গেলে অনেক বড় লস হয়ে যাবে। এমনিতেই অসুস্থতার জন্য অফিসে যেতে পারছি না, এখন যদি আরো একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যায় তো? আরে বেবি, তোমার কাজটা আগে। এরকম পার্টি কত আসবে, তুমি নিশ্চিন্তে যাও। কবে যাবে বলো, আমি তোমার প্যাকিং এ হেল্প করব। মৃধার হাত ধরে বেশ উৎফুল্ল স্বরে বলল সে। মৃধাও বিপরীতে মৃদু হাসলো। আমি জানতাম তুমি বুঝবে। রোহিণ কিছু সময় আগেই চলে গিয়েছে। মৃধা নাকি পার্টির একদিন আগে সিঙ্গাপুর চলে যাবে। ফিরতে নাকি 3-4 দিন লাগবে। আনভীর তো বেশ খুশি। এই খুশির খবরটা মেয়েটি জানার জন্য আনভীরের তর সইল না। সুযোগ বুঝেই তাকে কল দিল, জানালো সব। দুজনেই যে খুশি তা তাদের ফোন আলাপে স্পষ্ট। তবে এরপর মেয়েটি যা বলল তাতে আনভীর থতমত খেতে বাধ্য হলো। মেয়েটি এমন একটি আবদার করলো যা আনভীরের মন না মানলেও মেয়েটি তাতে গুরুত্ব দিল না। দরজা খুলতেই চমকে গেল মৃধা, চমকে গেল তার সাথে থাকা সকলে। সকলে অবাক নয়নে একে অপরের দিকে তাকাচ্ছে। আনভীর,
আচমকা কারো আগমনে চমকে উঠল বিছানায় অগোছালো আপত্তিকর পরিস্থিতিতে থাকা দুজনেই। আনভির দ্রুত শার্ট পরে নিল, মেয়েটাও কোনোরকম জামা পরে নিজেকে আড়াল করল। মৃধা, তুমি? তোমার না আরো পরে আসার কথা? তোমার সাথে এরা কারা? আরে ছবি তুলছো কেন? মৃধা ড্রেসিং টেবিল ধরে দাঁড়িয়ে আছে, বেশ শখ খেয়েছে তা তার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। দরজার সামনে এত ভিড় দেখে তাদের ঠেলে ভেতরে এলো মৈথি। কিছু বলবে তার পূর্বে রুমের পরিস্থিতি দেখে তার বুঝতে বাকি রইল না কিছু। রেগে গেল সে, আনভিরের কলার ধরে তাকে টেনে আনলো। ইউ বাস্টার্ড, তোর এত বড় সাহস! মৃধার কারণে তোকে এতদিন সহ্য করেছিলাম, আর তুই কি না? আনভির মৈথির থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার ধাক্কা সামলাতে না পেরে পড়ে যেতে নিল সে। পেছনে থাকা একজন তাকে ধরল। আনভির এগিয়ে এসে মৃধার বাহু চেপে ধরল। বেবি, তুমি আমার কথা একটু শোনো। তুমি যা দেখছো এরকম কিছুই না। সত্যি, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। আনভিরকে ঝটকা মেরে দূরে সরিয়ে দিল মৃধা। ঠাস করে চর মেরে বসল। সে তার হজম করবে তার পূর্বেই আবারও আরেকটা চর মেরে বসল। হতভম্ব হয়ে গেল উপস্থিত সকলে। মৃধা চিৎকার করে বলে উঠল, কি শুনবো আমি? কি এক্সপ্লেনেশন দেবে তুমি? এসব দেখার জন্যই তো আমি এত তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। ভেবেছিলাম তোমার খুশির মুহূর্তে আমি থাকবো না বলে তুমি কষ্ট পেয়েছিলে। তার জন্য কত সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমি। রিপোর্ট ডেকেছিলাম যেন তোমার ফ্যান ফলোয়ার এসব দেখে তোমাকে আরো সমর্থন করে। আর তুমি আমার পিঠ পিছে কি করলে? আমাদের বেডরুমে তুমি অন্য মেয়ের সাথে উপস্থিত সকলে নানা কিছু ফিস করছে। আনভির আপাতত এসবে পাত্তা দিচ্ছে না। তার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মৃধাকে সামলানো। ধপ করে মাটিতে বসে পড়ল সে, মৃধার পা জড়িয়ে ধরল। আমি ভুল করেছি বেবি, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না আমার কি হয়েছিল, আমি বুঝতে পারিনি মৃধা। আমাকে একটা সুযোগ দাও। প্রমিস, আমি আর কখনো এরকম করব না। সারা জীবন তোমার সাথেই থাকবো। একটা সুযোগ প্লিজ, একটা। আনভির কথা শেষ করার আগেই মৃধা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ল সে। প্রক্রিয়া করা, চিটিং করা ভুল নয় আনভির, এটা তোমার চয়েস, তোমার সজ্ঞানে নেওয়া সিদ্ধান্ত, তোমার নিজের ইচ্ছা। কেউ তোমাকে জোর করে এই পথে যেতে বলেনি। মৈথির নজরে এলো বিছানার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। সে টেনে সামনে নিয়ে এলো মেয়েটাকে, তার চুলের মুঠি ধরে টান দিল। কি করছো? ছাড়ো আমার চুল, বেয়াদব মেয়ে, ছাড়ো আমাকে। রেগে গেল মৈথি, আরো শক্ত করে ধরলো। রাগে গজগজ করতে করতে বলল, আমি বেয়াদব হলেও অন্তত তোর মতো মিস্ট্রেস হইনি। তোর সাহস কত আমার বোনের বিছানায় এইসব নোংরা কাজ করছিস? তোর এমন অবস্থা করবো যেন কাউকে মুখ দেখানোর অবস্থায় না থাকে। মৈথি থেকে জোর জবরদস্তি করে নিজেকে ছাড়িয়ে নিল মেয়েটি। চিৎকার করে বলে উঠল, মিস্টেক তো তোর বোন আমাদের মাঝে এসে আমাদের এতদিনের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে। ওই আসলে কাল নাগিনী। হতভম্ব হয়ে গেল মৃধা। কিছু বলার মতোই যেন তার কাছে শব্দ রইল না। বোনের সম্পর্কে খারাপ কথা শুনে মৈথি রেগে মেয়েটাকে ধাক্কা দিল। নিচে পড়ে গেল মেয়েটি। তার মানে তোমার আগে থেকে এইসব করে আসছিলে? আনভির কিসের কমতে রেখেছিলাম আমি? টাকা পয়সা মান সম্মান কোনটা আমি তোমাকে দেইনি? তুমি এসেছিলে আমার কাছে, তোমার পাগলামি দেখে রাজি হয়েছিলাম আমি। নিজের কষ্টের টাকা তুমি বিনা প্রশ্নে যখন চেয়েছো দিয়েছি। তোমার সিনেমার জন্য যা প্রয়োজন দিয়েছি। তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি। আর তুমি কিনা এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মৃধা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই আর এরকম করব না। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই মেয়ে আমাকে বশ করেছিল, তার ছলনায় পড়ে গিয়েছিলাম আমি। তানভীর, এসব তুমি কি বলছো? বিপদে তুমি সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ। এই মেয়ে তোমার জীবনে আসার আগে আমি এসেছিলাম। একে বিয়ে করার পরও তুমি আমার সাথে যোগাযোগ রেখেছো নিজের ইচ্ছেতে। এখন তুমি আমার উপর দোষ চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো। এগিয়ে এলো মেয়েটি, আনভিরের হাত আঁকড়ে ধরল সে। আনভীর, দেখো যা হওয়ার হয়ে গিয়েছে, এসব এখন বাদ দাও, আমরা আমাদের মতো থাকি। মেয়েটা কথা শেষ করার আগেই আনভির তাকে থাপ্পড় মেরে বসলো। সেই শব্দে উপস্থিত সকলে কেঁপে উঠল। মেয়েটির ঠোঁটের কোনা বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চুপ, একদম কোনো কথা বলবি না। আবারও মৃধার কাছে এলো আনভির। তুমি তো বলেছো তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে। তুমি কি নিজের কথা থেকে সরে যাবে?
আমার ভালোবাসার মূল্য তুমি দাওনি। যেখানে তার মূল্য নেই সেখানে কেন আমি তা অপচয় করব? আমার ভালোবাসা ফেলনা নয়। বেবি, আমাকে একটা সুযোগ দাও। আমাদের প্রফেশনে কম বেশি সব ছেলেরা এসবে জড়িত। আমি ক্ষণিকের জন্য ভুল পথে চলে গিয়েছিলাম। প্লিজ একবার আমার কথা শোনো। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মৃধা। সবাই নোংরা চরিত্রের হলেও তোমাকেও যে হতে হবে এরকম কোনো নিয়ম নেই মিস্টার রণবীর। তুমি নিজের ইচ্ছে এই ঘৃণা কাজে জড়িয়েছ, আর নয়। আমাদের পথ চলা এখানেই শেষ। যাকে অন্য নারী স্পর্শ করেছে সে আমাদের বিছানায় অন্য মেয়েকে নিয়ে আসতে পারে, তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। এখানে দাঁড়িয়ে থাকতেও আমার ঘৃণা লাগছে। মৃধা বেরিয়ে গেল। মৈথি তাকে আটকালো না। ঘৃণা ভরা দৃষ্টিতে আরেকবার তাকিয়ে সেও বেরিয়ে গেল। রুমে উপস্থিত সকলেই নিজের ফোনে ছবি তুলতে লাগলো। আনবীর এখন চোখে মুখে অন্ধকার দেখছে। মেয়েটি উঠে দাঁড়ালো, হাসতে হাসতে বলল, আমাকে ফেলে তুমি এগিয়ে যেতে চাইছিলে, কিন্তু দেখো তোমার ভাগ্য তোমার সাথে বেইমানি করলো। আমি তো একা ডুববো না, তোমার ভাগ্য যে তোমার মতো বেইমান তানভীর। প্রায় 1 মাস পেরিয়ে গেছে। আজ আনভীর এবং মৃধার ডিভোর্স কেসের তারিখ। এর মাঝে আনভীর বহুবার চেষ্টা করেছে মৃধার সাথে যোগাযোগ করার, কিন্তু আজকের আগে তাকে এক পলক দেখারও সুযোগ পায়নি সে। কোর্টে মৃধার উকিলের সাথে থাকা অ্যাসিস্ট্যান্টকে আনভীরের চেনা চেনা লাগলো, তবে মনে করতে পারল না। পরবর্তীতে চেষ্টাও করল না। আনভীর ভেবেছিল কোনো না কোনোভাবে সে বেঁচে যাবে, নয়তো কেস আরো দীর্ঘ হবে। কিন্তু কেসের শুরু হওয়ার পর মৃধার উকিল একের পর এক প্রমাণ পেশ করতে থাকে। বিভিন্ন ছবি, ভিডিও, চ্যাট, তাদের উকিল বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যায়ে মৃধার উকিল কিছু কল রেকর্ড পেশ করলো, যাতে স্পষ্ট মৃধাকে মার্ডার করার কথা বলছে আনভীর। সেই সাথে কিছু মেডিকেল রিপোর্ট, যাতে উল্লেখ আছে মৃধার শরীরে এমন কিছু উপাদান পাওয়া গিয়েছে যা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে, এবং তা আনভীরই কিনেছে তারও প্রমাণ স্পষ্ট। এত প্রমাণের পর আনভীরের উকিলও হাল ছেড়ে দিল। অবশেষে 1 ইয়ার রিং সিদ্ধান্ত শুনিয়ে দেয়া হলো। আনভীর এবং মৃধার ডিভোর্স হয়ে গেল। আনভীর মোটেও এই সিদ্ধান্তে রাজি হলো না, কিন্তু সে যা করেছে মেনে নেওয়া ছাড়া তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। তাদের ডিভোর্স সেদিনই হয়ে যায়। সেদিনই অন্য আরেকজন জজ আনভীরকে মৃধাকে মারার চেষ্টা করার জন্য শাস্তি ঘোষণা করেন, সাথে বেশ কিছু জরিমানাও। সব শুনে আনভীর নিজেকে আর সামলাতে পারল না। ধপ করে মাটিতে পড়ে গেল সে। সব কাজ শেষ করে মৃধা সহ বাকিরা বেরিয়ে গেল। আনভীর উঠে তার কাছে যাবে, সে সময়টাও সে পেল না। তার দেখা পেতেই মিডিয়া রিপোর্টার সকলেই তাকে ঘিরে ধরল। তার আশার দৃষ্টিতে মৃধার চলে যাওয়া দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ফ্রিডমের জন্য কংগ্রেচুলেশন। অবশেষে এই টক্সিক রিলেশন থেকে তুই বেরিয়ে এলি। কতবার তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। ঠিক বলেছেন মৈথি ম্যাম। বসকে আমিও কতবার বারণ করেছি, এর জন্য কতবার ঝাড়িও খেতে হয়েছে। ম্যাম বুদ্ধি করে ওই চিটার থেকে এতগুলো টাকা না নিলে ওই টাকা দিয়ে সকলকে হাতে রাখতো। মৃধা অবাক হয়ে রুহিন এবং মৈথির দিকে তাকালো। রুহিন জিভ কাটলো। টাকা? কিসের টাকা? আমার অগোচরে তোমরা কিছু করেছো নাকি? মৈথি উঠে গেল। ভেতর থেকে বড় একটা ব্যাগ এনে টেবিলে রাখলো। ইশারা মৃধাকে তা খুলতে বলল। ব্যাগ খুলতেই দেখলো তার ভেতরে অনেকগুলো টাকার বান্ডিল। এতগুলো টাকা কার? কোথা থেকে এলো? মৈথি আরাম করে সোফায় বসলো, জুসের গ্লাসে চুমুক দিল। তোর প্রাণের এক্স হাজবেন্ড আনফিরের, ওকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছি। অবশ্য তার চোখে ফাঁকি দিয়ে টাকা খুলে নেওয়া সহজ ছিল না। ভাগ্যিস রুহিন সাহায্য করেছিল, না হলে আমাকে অন্য পথ দেখতে হতো। কিন্তু আপু, এটা যদি কেউ জানতে পারে তখন? কে জানবে? আমরা তো কাউকেই বলবো না, আর আনভিরেরও সাহস নেই কাউকে বলার। কাকে বলবে? টাকা দেওয়ার কারণ দেখালে সে নিজেই তো ফেঁসে যাবে। কিন্তু যাই বলুন মৈথি ম্যাম, মৃধা ম্যাম এতটা বোকা হবেন এটা আমি আশা করিনি। তিনি কোম্পানিতে কত সুন্দর সব হ্যান্ডেল করেন, ক্লায়েন্টদের মানিয়ে নেন। তিনি কিনা এতদিন দুঃখার মধ্যে ছিলেন, এটা অবিশ্বাস্য। ভাগ্যিস সেদিন তাড়াতাড়ি করে ফিরে এসেছিলেন, না হলে না জানি আরো কতদিন ম্যাম এই চিটারের সাথে থাকতো। কত বড় ক্ষতি হয়ে যেত ম্যামের। একেই হয়তো বলে লাভ ব্রেভ, প্রেমে অন্ধ হয়ে যাওয়ার উদাহরণ। প্রেমে কেউ অন্ধ হয় না। প্রেমের ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করে তোলে। তা তাড়াতাড়ি হোক কিংবা দেরিতে, প্রেম মানুষকে বন্দি বানিয়ে দেয় না হয় সাইকো করে তোলে।
প্রেম শুধু মধুময় প্রেম নয়, প্রেম কখনো কখনো বিষও হতে পারে। গম্ভীর স্বরে বলল মৃধা। মৈথি মজা করে বলল। তোর ক্ষেত্রে প্রেম মধুরূপী বিষ ছিল। মৃধা শুধু মৃদু হাসলো। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মৃধার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আনভীর। তার উকিল অনেক কাহিনী করে তাকে ছাড়িয়ে এনেছে। এত দৌড়াদৌড়ি করতে করতে তার টাকা প্রায় শেষের দিকে। তার একটা জিনিসও এবারে থেকে নেওয়া হয়নি, তাই নিতে এসেছে। সুযোগ পেলে মৃধার সাথেও দেখা করবে, কিন্তু গার্ডরা তাকে ঢুকতেই দিচ্ছে না। দেখো, আমাকে ভেতরে ঢুকতে দাও। আমাকে যে বাধা দিচ্ছ এটা মৃধা জানলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আনভীরের কথা শুনে দুজনেই হো হো করে হেসে উঠল। তাদের মধ্যে একজন বলে উঠল। মেধা ম্যাম তোর দিকে তাকাবে? এটাও এখানে আশা নিয়ে বসে আছিস? ম্যাম তো তোকে এখন রাস্তার কুকুরের সমানও মনে করে না। মুখ সামলে কথা বলো। কি করবি বল? তোকে মেরে ফেলে দিলেও কেউ দেখতে আসবে না। রাস্তার কুকুরের প্রতিও ম্যামের মমতা জন্মাবে, তোর উপর জীবনেও না। যা তো, আমাদের মাথা নষ্ট করিস না। গার্ড ধাক্কা দিয়ে আনভীরকে সরিয়ে দিল। কয়েক মিনিট পর একজন বিরক্ত নিয়ে বলল। এই যা, নিজের জিনিস নিয়ে তাড়াতাড়ি বিদায় হবি। আনভীর এক প্রকার দৌড়ে ভিতরে গেল। ড্রয়িং রুমেই তার লাগেজ সহ আরো তার ব্যবহারিক জিনিস পড়ে আছে। সে সেদিকে ফিরেও তাকালো না। বাড়িটা ডুপ্লেক্স ধরনের, উপরে নিচে অনেকগুলো রুম আছে। বাড়িতে তারা দুজনেই থাকতো। একটা রুমেই তাদের হয়ে যেত, তাও একটা গেস্ট রুম। আর তাদের রুমের পাশে একটা স্টাডি রুম করা হয়েছে। আনভীর প্রথমে তাদের বেডরুমে গেল, তা বাইরে থেকেই তালা দেওয়া। সে উপরে নিচে দৌড়ে মৃধাকে খোঁজার চেষ্টা করলো। কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। আচমকা একটা রুমের দরজা খোলা পেল সে। ভাবলো মৃধা হয়তো এখানেই আছে। খুশি মনে ভেতরে প্রবেশ করলো সে। মৃধা, আমি আর কিছু বলতে পারল না সে। সামনের দৃশ্য দেখে থমকে গেল। সম্পূর্ণ শরীর কেঁপে উঠল তার। সামনের দেয়াল জুড়ে তার ছবি। বিভিন্ন সময়ে সে কোথায় গিয়েছে, কি করেছে, সব। একসময় সে নিজের এবং সেদিনের মেয়েটিরও ছবি দেখতে পেল। টেবিলে কিছু কাগজও পড়েছিল। ছবি এবং কাগজগুলো দেখে তার গলা শুকিয়ে এলো। তাহলে অবশেষে এসেছো? আচানক কণ্ঠস্বরে আনভীরের মেরুদণ্ড বেশ শীতল কিছু নেমে গেল। ভীত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। হ্যাঁ, মৃধা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার হাসিটা এখন আনভীরের কাছে অনেক ভয়ঙ্কর লাগছে। তুমি তাহলে সব জানতে? তুমি ভেবেছিলে আমাকে ধোকা দেওয়া এতটাই সহজ? আমি যদি এতই বোকা হতাম তাহলে এত বড় কোম্পানি দাঁড় করাতে পারতাম? ধপ করে মাটিতে বসে পড়ল আনভীর। কম্পনরত কণ্ঠে জানতে চাইল। তুমি যদি সব জানতে তাহলে আমাকে আগেই বলনি কেন? কেন এতদিন অপেক্ষা করেছিলে? আমাকে দেখে সবসময় হেসেছিলে তুমি, তাই না? অবশ্যই। তুমি আমার সাথে এত বড় গেম খেললে, আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব তা হয় কি করে মিস্টার সুপারস্টার? আমি তো চাইছিলাম তুমি উপরে ওঠো, ফেমাস হও, আমার ক্ষতি করো, তবেই না খেলা জমবে। যে যত তাড়াতাড়ি উপরে ওঠে তাকে উপর থেকে টুপ করে মাটিতে ফেললে তার থেকেও বেশি ব্যথা লাগে। আগেই বলে দিলে খেলার মজা থাকতো বলো? মৃধা এগিয়ে এলো কয়েক পা। আনভীর ভয়ে পিছিয়ে যেতে লাগলো। তোমার সাথে সরাসরি খেলাতে কোনো মজা আসতো না, উপযুক্ত প্রমাণও ছিল না। তোমাকে আমি কৌশলে হারাতে চেয়েছি, যাকে বলে আউট প্লে। তোমার চালেই তোমাকে হারাতে চেয়েছিলাম। তার চোখে মুখে ফুটে ওঠা ভয় থেকে মৃধা হেসে উঠল। আই এম সরি মৃধা, আমাকে শেষ একটা সুযোগ দাও। শেষ। আচমকা তার কথার মাঝে মৃধা আনভীরের চুলে মুঠো করে ধরল। ব্যথায় কুকড়ে উঠল সে। সুযোগ? চোখ মেলে দেখো, এখানে যতটা ছবি আছে ততবার আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, ভালোবেসে তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বেঈমান কি করলি? আমাকে মারার প্ল্যান করলি। তোর কি একবারও বুক কাঁপলো না? চুল ছেড়ে তাকে লাথি দিল মৃধা। না চাইতেও কান্নায় ভেঙে পড়ল। যত যাই হোক, এই ছেলেটা একসময় সে সত্যিই ভালোবেসেছিল। তার জন্য নিজে সব দিতেও প্রস্তুত ছিল, কিন্তু সে কি করলো? মৈথি এত সময় চুপচাপ দাঁড়িয়েছিল। বোনকে কান্না করতে দেখে এগিয়ে এলো সে। কান্না করিস না মৃধা, এই বেঈমান তোর চোখে জলের যোগ্য নয়। বোনের কথা শুনে নিজেকে শক্ত করল মৃধা। ভাঙা স্বরে বলল। আপু, ওকে এখান থেকে নিয়ে যেতে বলো। আমার চোখের সামনে থেকে ওকে দূরে নিয়ে যাও আপু। মৈথি ফোন করে গার্ডদের ডাকলো। তারা এসে আনভীরকে টেনে হিসড়ে বাইরে নিয়ে এলো।
তার সকল জিনিসপত্র ছুঁড়ে ফেলে গেট লাগিয়ে দিল। মৃধাকে মৈথি নিচে নিয়ে এলো, এসি চালু করে তাকে পানি খেতে দিল। কিছু সময় পর শান্ত হলো মৃধা। মৈথি অনেক ভেবে বলল, এরপর কি করবি? কি আর করব, আবারও কাজে মনোযোগ দেব। আর এখন তো স্বামী সংসার এসবের চিন্তা নেই। এখন আমি শুধু নিজের কথা চিন্তা করব, নিজের ভালো দেখব, কারোর উপর নির্ভরশীল হব না। আমি মেয়ে, আমি নিজেকে নিজের জন্য যথেষ্ট। স্বার্থপর হব আমি নিজের জন্য, নিজের সুখের জন্য।